প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তোর মতো একটা অকর্মা বেকার ছেলের সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না। তোর সাথে আমার ব্রেকআপ। বৃদ্ধা আঙ্গুলি সামনে বাড়িয়ে চোখ দুটো বড় বড় করে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই মিথু পিছনে ঘুরে হাঁটতে লাগলো। মিথুর কথা শুনে বাঘ প্রতিবন্ধীর মতো হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলিফ। মিতুর বলা সমস্ত কথাগুলো যেন তার কলিজায় তীরের মতো আঘাত হানলো। আলিফ মিতুর চলে যাওয়ার দিকে করুণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতু অবশ্য ঠিকই বলেছে, বাবা মায়ের একমাত্র বেকার ছেলে আলিফ। কোনো কাজকাম নেই তার, বাবার হোটেলে বসে বসে শুধু খায় আর বন্ধুর সাথে সারাদিন আড্ডা দিয়ে বেড়ায়। আলিফের বাবার নাম সোহেল রানা আর মায়ের নাম মনোয়ারা। আলিফের একটা বড় ভাই রয়েছে যার নাম মাসুদ রানা। সে একজন পুলিশ অফিসার। গত মাসে এসে বিয়ে করেছে। বিয়েটা খুব ধুমধামে অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়ে আলিফের ছোট্ট একটা পরিবার। পড়াশোনা শেষ করে বাসায় বেকারত্ব কাটাচ্ছেন আলিফ। আজ পর্যন্ত কোথায় চাকরির ইন্টারভিউ দিতে যেতে হয়নি তাকে, কারণ সে আজ পর্যন্ত কোথাও আবেদন করেন নাই। অনার্স পরীক্ষার সময় মিতুর সাথে তার দেখা হয়েছিল। সেই দিন থেকেই মিতু আলিফকে পছন্দ করে ফেলে, কারণ আলিফ ছিল হ্যান্ডসাম ছেলেগুলোর মধ্যে একজন। কয়েকদিন বাদে মিতু আলিফকে প্রপোজ করে দেয়। আলিফ 10-5 না ভেবে একসেপ্ট করে ফেলে, আর তারপর শুরু হয় তাদের প্রেম। পড়াশোনার জীবন শেষ করে বাসায় আসতেই মিতু চাকরি করার ব্যাপারে চাপ দেওয়া শুরু করে, কারণ মিতু তাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তিত ছিল। তাই আজকে সকালে ফোনের মধ্যে রণক্ষেত্র লাগিয়ে আলিফকে ঘুম থেকে উঠিয়ে এখানে আসতে বাধ্য করে। আলিফ ঘুম ঘুম চোখ নিয়ে মিতুর সামনে দাঁড়িয়েছিল, আর মিতুর আগে লাল টমেটো হয়ে আলিফের গুষ্টি উদ্ধার করে এখানে চলে যায়। মিতু যাওয়ার পর আলিফ বুঝতে পারে তার সাথে মিতু ব্রেকআপ করলো, আর আজকে থেকে আর কখনো তার সামনে আসবে না। মুখের মধ্যে একটু হাসি দিয়ে মনে মনে আলিফ চিন্তা করলো, এই নিয়ে 15 বার ব্রেকআপ করা হলো তাদের। প্রতিবারই ব্রেকআপ করে মিতু, আবার প্রতিবারই আগে এসে সরি বলে মিতু। তাই আলিফ দুষ্টু হাসি দিয়ে মনে মনে এই কথা চিন্তা করে সেখান থেকে চলে আসলো। সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার এসে পৌঁছে যায় তার বাসা নামক জেলখানায়, কারণ একজন বেকার ছেলেই জানে তার বাসায় তার কতটা সম্মান করা হয়। দরজা দিয়ে প্রবেশ করতেই আলিফের মা বকাবকি করতে করতে তার দিকে তেড়ে আসে। সোফায় বসে থাকা তার বাবা শুধু একবার তার দিকে চোখ তুলে তাকায়, তারপর আবার খবরের কাগজে মুখ গুজে দেয়। অট্ট হাসি হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নেমে আসে তার বড় ভাই মাসুদ রানা আর তার স্ত্রী মিম। এই বাসায় আলিফের একমাত্র সাপোর্টার হচ্ছে তার ভাবি মিম। মাসুদের পাশ থেকে জোরে হেঁটে এসে আলিফের পাশে দাঁড়িয়ে যায়, আর তার নিজ হাত দিয়ে আলিফের চোখ দিয়ে বেরিয়ে আসে এক ফোঁটা পানি মুছে দেয়। মিতু এর আগে অনেকবার তার সাথে ব্রেকআপ করলেও আজকে যে কথাগুলো বলেছে সেগুলো আর কখনো বলে নাই। আর এই কথাগুলো আলিফকে অনেক কষ্ট দিয়েছে। হাজার চেষ্টা করেও চোখকে আটকাতে পারেনি আলিফ, আর তাই তো বোনের মতো ভাবির সামনে ধরা খেতে হলো। আলিফের ভাবি মিম তার সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো। কি রে, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? কথাটা শুনে আলিফ কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এখন কথা বললেই দোষ হয়ে যাবে। এমন সময় হাসতে হাসতে মাসুদ রানা বলে উঠল। মাসুদের কথা শুনে আলিফের বাবা আলিফের দিকে একবার তাকিয়ে নড়ে চড়ে বসলো, আর তার মা এগিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ রে আলিফ, তোর কি কোনোদিন জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু হবে না নাকি রে? কাল রাতে খাওয়ার সময় এত করে বললাম সকালে আমায় বাজার থেকে কিছু জিনিসপত্র এনে দিস, আর তুই সেই সাত সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে চলে গেলি। তুমি অফিসে যাও তো, সারাদিন শুধু ছোট ভাইয়ের পেছনে পড়ে থাকো। দেখছো ছেলেটা মন খারাপ করে বাসায় ফিরলো, কোথায় জানার চেষ্টা করবে তার কি হয়েছে, তা না করে তোমরা আরো উল্টো বকাবকি শুরু করছো। এই আলিফ, তুমি উপরে চলো তো। এই বলে মিম আলিফের হাত ধরে উপরে নিয়ে আসলো। এটা দেখে মাসুদ রানা হাসতে হাসতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ভাই, বলো তো কি হয়েছে তোমার? তুমি সকালে কোথায় গিয়েছিলে, আর মন খারাপ কেন? ভাবি, মিতু আমার কাছে আজ সকালে ফোন করে আর বলে সে নাকি অনেক বিপদে পড়ে আছে। এটা শুনে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে দৌড়ে মিতুর কাছে যাই, আর তারপর আলিফ তার ভাবির কাছে সমস্ত কিছু খুলে বলল, কারণ তার ভাবি তার কাছে একজন খুব ভালো বন্ধু। সব দুঃখ কষ্টের কথা তার সাথে শেয়ার করে।
খুব অল্প দিনেই তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। দেখো আলিফ, প্রত্যেকটা মেয়েই চায় তার প্রিয় মানুষটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে কষ্ট করে রোজগার করে। আর মিতু তোমায় অনেক ভালোবাসে, আর সে চায় তুমি যেন একটা চাকরি করো। না ভাবি, অন্য সময় ব্রেকআপ করার থেকে আজকেটা অনেক আলাদা ছিল। যেসব কথা আগে কখনো উচ্চারণ করেনি সেসব কথা আজকে আমায় বলেছে। থাক, কষ্ট পেও না। জীবন থাকলে মেয়ের অভাব হবে না। তোমার জীবন থেকে যদি মিতু চলে যেয়েই থাকে তাহলে ভেবে নাও তোমার জীবনে মিতুর থেকে ভালো কেউ আসতে চলেছে। জীবনের প্রথম কোনো মেয়েকে এতটা ভালোবেসেছিলাম, আর আজ আমি বেকার বলে সে আমায় ছেড়ে চলে গেল। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। যাও, ফ্রেশ হয়ে নাও। মিতু আলিফকে ফ্রেশ হতে পাঠিয়ে সে নিচে চলে আসে। আলিফ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে চলে আসে। আজ সকালে আলিফ তার মায়ের কথা শুনেনি, সেজন্য বাবা মা দুজনেই রেগে আছে। আলিফ সেদিকে চোখ না দিয়ে সোজা এসে খাবার টেবিলে বসে পড়ে। আলিফকে বসতে দেখে তার ভাবি মিম তার জন্য নাস্তা নিয়ে এসে তার সামনে দেয়। আলিফ সামনে নাস্তা দেখে ডান হাত বাড়িয়ে খাবার তুলে মুখে নিবে, এমন সময় তার বাবার কণ্ঠ ভেসে আসে। বাবার হোটেলে এভাবে বসে বসে আর কতদিন খাবি? বসে বসে খেলে রাত একদিন শেষ হয়ে যায়। আলিফ তার বাবার মুখে এমন কথা শুনে চোখ দুটো বন্ধ করে নেয়। খাবারটা মুখের সামনে হাতের উপরেই থেকে যায়। এমন সময় পাশ থেকে মিম আলিফের কাঁধের উপরে হাত রাখে। ভাবির হাতের স্পর্শের ইশারা পেয়ে সে চুপচাপ খেতে লাগলো। পাশে সবার ভয়ের কারণ হচ্ছে আলিফের বাবা। তাকে দেখে সবাই ভয় পায়। তার মুখের উপর কথা বলার মতো কারো সাহস নেই। আলিফ চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে সোজা তার প্রিয় বন্ধুদের কাছে চলে যায়, কারণ বন্ধুদের কাছে থাকলে হাজার কষ্টও দূর হয়ে যায়। আলিফ গিয়ে বন্ধুদের মাঝখানে বসে পড়ে। তখন সবাই আলিফের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুটা সময় আলিফের বন্ধুরা আলিফের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না আজ আলিফের কি হয়েছে। এবার সবার মধ্যে নীরবতা কাটিয়ে আলিফের বন্ধু রাজ বলে উঠল। মাথাটা ডান দিকে ঘুরিয়ে আলিফের দিকে তাকিয়ে রাজ কথাটা বলল। কিরে, আজ তো কেমন লাগছে কেন? কি হয়েছে? কিন্তু রাজের কথার কোনো উত্তর আসলো না। তার উত্তর আসবেই বা কি করে? উত্তর দেওয়ার লোকটা তো এক দৃষ্টিতে মাটিতে হাঁটাচলা করা পিঁপড়াদের দেখছিল, আর মনের মধ্যে বিশাল এক ঝড় চলতেছে। কিরে, কথা বলছিস না কেন? দ্বিতীয়বার রাজের কণ্ঠ পাওয়াতে এবার একটু নড়ে বসলো আলিফ। এটা দেখে তার বন্ধুরা তার উদ্দেশ্যে হাজারটা প্রশ্ন ছুড়ে মারলো। তুই এভাবে হঠাৎ করে বসে পড়লি কেন? কেন, বুঝতেও পারবো না নাকি? কিছুটা রাগী চোখে তাকিয়ে রাগী কণ্ঠে কথাটা বলল। এমন একটা কথা আলিফের মুখে শুনে তার বন্ধুরা চমকে উঠল। কি ব্যাপার, তুই আজকে এত চেতে আসিস কেন? কি হয়েছে? গার্লফ্রেন্ড ছাইরা গেছে। এই নিয়ে মনে হয় 100 পূরণ হলো। শালা মজা লস, আমি বেকার বলে ছাইরা দিছে। এত চাপ নিচ্ছিস কেন? প্রতিবারই আগে ছাড়ে, আবার প্রতিবারই আগে এসে সরি বলে। চিন্তা করিস না, দেখবি একটু পর আবার চলে আসবে। এবার এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে চিল কর মামা। না রে, এবার আর মনে হয় আসবে না, কারণ আলিফদের কথা শেষ না হতেই রাজ পিছন থেকে একটা টাইগারের বোতল আলিফের সামনে এগিয়ে দিল। আলিফের যা সবচেয়ে প্রিয় একটা জিনিস। এটা কোথায় পেলি? এটা বাদ দিয়ে মেরে দে তো, দেরি করিস না। বোতলটা হাতে নিয়ে মুখে ধরে নিল। কিছুটা মুখে যেতেই আলিফ বুঝতে পারলো আজকের স্বাদটা একটু অন্যরকম লাগছে, কিন্তু তবুও কোনো রকম আপত্তি না করে মুহূর্তের মধ্যে পুরো বোতলটা খালি করে জোরে একটা নিঃশ্বাস নিল আলিফ। সামনে তাকাতেই আলিফের মাথাটা ঝিমঝিম করতে লাগলো। চারপাশটা ঘড়ির কাঁটার মতো ঘুরতে লাগলো। মাথাটা জোরে ঝাঁকুনি দিয়ে বুড়বুড় শব্দ মুখ দিয়ে বের হলো। আলিফের এমন কাণ্ড দেখে তার বন্ধুরা একটু ভয় পেয়ে গেল। চারদিক দিয়ে আলিফকে ঘিরে ধরে তার বন্ধুরা জিজ্ঞেস করলো কি হয়েছে। আজকে টেস্টটা একটু অন্যরকমের ছিল। কি বলিস? এই আরেকটা বোতল বের কর। এবার তাদের মধ্যে থেকে রাজ আরেকটা বোতল বের করে মুখে খুলে নাকের কাছে দিয়েই চোখ বড় বড় করলো। এটা দেখে সবাই রাজের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। কি রে, কি হলো? মামা, এটা তো মদ। ধুর, পাগল হলি নাকি? মদ আসবে কোথা থেকে? শালা মদ খাইয়ে দিয়ে এখন সাধু হচ্ছিস? আরে আমি জানি না। তুই এটা বল, এগুলো কোথা থেকে আনছিস? রহিম কাকুর দোকান থেকে। নীলের এমন কথা শুনে রাজ কপালে হাত দিল।
কিছু মুহূর্ত পর নীলের দিকে হাত বাড়িয়ে বলল, আরে হারামি, রহিম কাকে তো সারাদিন মদ নিয়ে পড়ে থাকে, ওর কাছে গেছিস কেন? তার মানে স্পিডের বদলে মদ দিয়ে দিয়েছে। তারপর সব বন্ধুরা মিলে আড্ডা দিতে শুরু করলো। সারাদিন রাস্তার পাশে বসে আড্ডা দিয়েই সময় কাটিয়ে দেয়। রাস্তার পাশ দিয়ে কলেজে বা স্কুলে যাওয়া আসা মেয়ে দেখলে তো র্যাগিং থাকছেই। দেখতে দেখতে সূর্য মামার ডিউটি শেষের দিকে পৌঁছে গেল, আর চাঁদ মামার ডিউটি শুরু হতে লাগলো। চারদিকে অন্ধকার নেমে আসতে লাগলো। আলিফের কথা মতো সব বন্ধুরা মিলে চলে গেল মুন্না পাড়ায় নেশা করার উদ্দেশ্যে। আজকালকার ছেলে মেয়েদের তো এটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাবার সামনে দাঁড়িয়ে সিগারেট খায়, বাবাও কিছু বলতে পারে না, কারণ বাবা নিজেই তো মদ খায়। তাহলে ছেলেকে সিগারেট খেতে বারণ করবে কি করে? আর ভাই, আর তাই আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে হলেও আমাদের নেশা নামক পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে আর সামাজিকভাবে বাঁচতে হবে। নেশা যে আমাদের কত বড় ক্ষতি করে এটা আমরা জেনেও না জানার মতো থাকি। আমাদের ভবিষ্যৎ নষ্টের পিছনে নেশা 1 নম্বর দোষী। তো এমনই এক পরিস্থিতি হয়ে যায় আলিফ এবং তার বন্ধুদের সাথে। সব বন্ধুরা মিলে নেশা করতে করতে একদম শেষ প্রান্তে পৌঁছে যায়। সবাই একদম মাতাল হয়ে পড়ে। এটা বুঝতে পেরে সেখানকার লোকেরা তাদের বাইরে বের করে বাসায় চলে যেতে বলে, কিন্তু তারা ইচ্ছে মতো বকাবকি করতেই থাকে। কেউ আর ঠিক মতো জ্ঞানের মাঝে নেই, কেউ আর ঠিকঠাক জ্ঞানের মাঝে নেই, যে যার মতো হাঁটতে শুরু করে। আলিফের বাকি বন্ধুদের তুলনায় আলিফ একটু বেশিই মাতাল হয়ে পড়েছে, কারণ সে একটু বেশি খেয়ে ফেলেছে, যার কারণে তার বন্ধুরা বাসায় ফিরলেও আলিফ তার বাসায় যাওয়ার রাস্তা খুঁজে পায় না। যেদিকে তাকাই সেদিকে কুয়াশায় অন্ধকার লাগে, কিন্তু বর্তমান সময়ে ততটাও ঠান্ডা পড়ে না। তবে আলিফ নেশার মধ্যে থাকাতে তার চোখে এমনটা মনে হয়। আলিফ ইচ্ছে মতো বকাবকি করছে আর রাস্তা দিয়ে হাঁটছে। কোথায় যাচ্ছে, কোন রাস্তায় হাঁটছে সে কিছুই জানে না। এমন সময় সেই রাস্তা দিয়ে ডিউটি শেষ করে যাচ্ছিল আলিফের বড় ভাই ইন্সপেক্টর মাসুদ রানা। সারাদিন ডিউটি করে ক্লান্ত মনে বাসার দিকে ফিরছিল। হঠাৎ করে মাসুদের গাড়ির সামনে কে যেন চলে আসে। মাসুদ আনমনে গাড়ি চালানোর সময় এমনটা দেখেই জোরে ব্রেক কষলেন। গাড়ির আলো এসে আলিফের চোখে এসে লাগাতে তার চোখ যেন আগুন লেগে যায়। তাই সে ডান হাতটা চোখের সামনে বাধা করে রাখে। এবার মাসুদ রানা গাড়িটা কোনো রকমে কন্ট্রোল করে নিজের আয়ত্তে নিয়ে আসে, আর সামনে থাকা লোকটার উপর অনেকটা রেগে যায়। তার গোষ্ঠী উদ্ধার করতে গাড়ি থেকে নেমে লোকটার দিকে এগুতে লাগে। সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে কিছুটা উল্টো পাল্টা গালাগালি দিয়ে ফেলে। আলিফ সামনে থেকে কথার আওয়াজ পেয়ে ডান হাতটা একটু সরিয়ে অনেক কষ্ট আর জোর করে চোখের পাতাটা একটু উপরে উঠিয়ে সামনে থাকা লোকটাকে দেখার চেষ্টা করে। এমতো অবস্থায় আলিফ তার হাতে অন্য কারো হাতের স্পর্শ পায়। এবার হাত ছাড়াতে যাবে কিন্তু পারে না। মাসুদ রানা রাস্তায় এমন অবস্থায় নিজের ছোট ভাইকে দেখে অনেক রেগে যায়, যার ফলে মাসুদ রানা আলিফের হাতটা ধরে গাড়িতে বসিয়ে দেয়, আর তারপর সেখান থেকে সোজা বাসায় নিয়ে চলে আসে। বাসায় এসে কয়েকবার কলিং বেল চাপতেই দরজা খুলে যায়। তখন মাসুদ রানা আলিফের হাত ধরে ভিতরে এনে জোরে একটা ছিটকানা মারে, যার ফলে আলিফ মাটিতে গিয়ে পড়ে যায়। বাসায় উপস্থিত সবাই বাক প্রতিবন্ধী হয়ে দাঁড়িয়ে যায়। কেউ কিছু বুঝতে, কেউ কিছু বলার মতো শক্তি পায় না, কেউ কিছু বলার মতো শক্তি রাখে না। সবাই শুধু আলিফের দিকে তাকিয়ে আছে। আলিফ নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। আলিফের মার আগে অবস্থায় বড় বড় চোখ করে তার দিকে এগিয়ে আসলো। ইতিমধ্যে আলিফ সবকিছু বুঝে ফেলেছে। সে বুঝতে পেরে গেছে যে সে এখন মাতাল অবস্থায় বাসায় উপস্থিত হয়েছে। এর মধ্যে হঠাৎ করে ঠাস করে একটা থাপ্পড় পড়ে গেল আলিফের গালে। আলিফ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে গালে হাত দিল। এতক্ষণ দাঁড়িয়ে থেকে আলিফ সবার কথাগুলো শুনে যাচ্ছিল। এরপর আর চুপ করে না থেকে মাতাল অবস্থায় তুতলাতে তুতলাতে বলে উঠল। আলিফের এমন কথা শুনে মাসুদ অনেকটা রেগে যায়। রাগী অবস্থায় সামনে একটা ধাপ দিয়ে বলে উঠল, মা শুধু মদ খায়নি, মদ খেয়ে মাতাল অবস্থায় রাস্তায় পড়েছিল। ভাগ্য ভালো যে সে সময় মতো আমি ওখানে পৌঁছে গেছি। আমার জায়গায় যদি অন্য কেউ এটা দেখে নিত তাহলে আমার সম্মান কতটা আঘাত করতো তুমি ভেবে দেখেছো? সবাই বলা বলি করতো যে পুলিশ অফিসারের ভাই মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার ভাবতে অবাক লাগছে যে তোকে আমি আমার পেটে রেখেছিলাম। তোর মতন একটা কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছি। মা, আমি এমন কোনো কাজ করিনি যে তুমি এসব বলবে। আমি শুধু বন্ধুদের সাথে একটু নেশা করে ফেলেছি। এটাকে শুধু নেশা বলে? মাতাল অবস্থায় রাস্তায় রাস্তায় পড়ে আছিস, তোর ভাই তোকে
দেখতে না পেলে তো না জানি তুই কোথায় গিয়ে পড়ে থাকতিস। আমি অতটাও পাগল হয়ে যাইনি যে রাস্তায় রাস্তায় পড়ে থাকবো। কি বলবো, তুই পাগল হোস নাই? যদি পাগল নাই হতি তাহলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দরজা খুলে দাও, দরজা খুলে দাও বলে চিৎকার করছিলি কেন? রাস্তার মাঝখানে তোকে কে দরজা খুলে দেবে? আর আমি কোন ছোট বাচ্চা নই, আমি একজন পুলিশ অফিসার। কে কতখানি নেশা করে আর কে কতখানি নেশা করে না এটা আমি তাদের মুখ দেখলেই বুঝে ফেলবো। এর মধ্যে সেখানে উপস্থিত থাকে মিম। এবার মিম আলিফের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার ব্রেকআপ হয়েছে বলেই কি তুমি নেশা করবে? জানি একজন প্রেমিকের কাছে এই সময়টা অনেক খারাপ, কিন্তু তাই বলে তুমি একবারও তোমার ভাই, তোমার বাবার কথা ভাবলে না? আরে ভাবি, তোমরা এমন ভাবে বলছো যেন আমি কোনো খুন করে চলে এসেছি। এখনকার দুনিয়ায় এসব মদ সবাই খায়, সবাই নেশা করে। আমি তো জাস্ট একটু করেছি। ভাই, এটাকে জাস্ট একটু বলে না। তোমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে তুমি এখন কি অবস্থায় আছো। তুমি জানো তোমার বাবা, তোমার ভাই সবার থেকে আলাদা। এসব মদ নেশা কোনো কিছুই পছন্দ করে না। তোমাকে পছন্দ করতে বলেছি নাকি? বন্ধুদের পাল্লায় পড়ে একটু নেশা করেছি, এর জন্য যে সবাই মিলে এতগুলো কথা বলবে এটা আমি ভাবতে পারি। তুমি এখন যে কথাগুলো বলতেছো এসব তুমি নিজে থেকে বলতেছো না। যখন তোমার নেশা ছুটে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি এসব কি বলতেছো আজকে। এইভাবে অনেকগুলো কথা হতে থাকে তাদের মধ্যে। একবার আলিফ কিছু বলে, আরেকবার আলিফের ভাবি কিছু বলে, আর তার ভাই আর মা তো ইচ্ছা মতো বলে যাচ্ছে। এক সময় আলিফ অনেকটা রেগে যায়। রাগী কণ্ঠে তাদের সাথে জোরে জোরে কথা বলা শুরু করে। আলিফের হঠাৎ এমন ব্যবহার দেখে সবাই অনেক রেগে যায়। এমন সময় আলিফের বাবা আলিফের গাল বরাবর ঠাস ঠাস করে দুটি থাপ্পড় লাগিয়ে দেয়। আলিফ নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর তার বাবা সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেয়। বৌমা, তোমাকে বলে দাও। মিম তার শ্বশুরের দিকে তাকিয়ে বুঝতে পারে সে অনেকটা রেগে গেছে। আর সবাই জানে আলিফের বাবা রেগে গেলে কি হতে পারে। তাই নিজের দেবরকে বাঁচিয়ে নেবার জন্য মিম তার শ্বশুরের কাছে বলে, বাবাও ছোট মানুষ, হয়তো ভুল করে এমনটা করে ফেলেছে, আর কখনো করবে না। আমি ওকে বুঝিয়ে দিব, আর এমন কখনো করবে না। মিম, তুমি চুপ করো। তুমি ওকে আরো উৎসাহ দিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত ওকে দাঁড় করিয়েছো। এখানে আমার দোষ কোথায়? ও ছেলে মানুষ, বন্ধুদের সাথে একটা ভুল করেই ফেলেছে, এরপর আর কখনো করবে না। ভুল করে নয়, না জানি আর কার কার সাথে জড়িত আছে। ছি ছি, তোমার ছোট ভাইয়ের সম্পর্কে তুমি এসব কি বলতেছো? আলিফ তোমার ছোট ভাই হয়, আর তুমি খুব ভালো করেই জানো আলিফের সম্পর্কে। সেজন্যই তো বলতেছি এসবের মধ্যে তুমি একদম এসো না, তুমি রুমে চলে যাও। মাসুদ কথাটা অনেক রাগী চোখে বলে, যার কারণে মিম সেখান থেকে উপরে চলে যেতে লাগে। এমন সময় আলিফের বাবা মিমকে ডাক দিয়ে বলে, ও যেন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। কোনো নেশা করা মাতালের জায়গা এই বাসায় নেই। একটা ভদ্রলোকের বাসা, কোনো অভদ্র ছেলের জায়গা এই বাসায় নেই। এখনই বেরিয়ে যেতে বলো। প্লিজ বাবা, এমনটা করবেন না। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে, ওকে একটা বার সুযোগ দেন। সুযোগ অনেকবার দেওয়া হয়েছে, তুমি ওকে এখনই বাসা থেকে বেরিয়ে চলে যেতে বলো। এত রাতে ও বাসা থেকে কোথায় যাবে? আর অনেকক্ষণ থেকে কিছু খায়নি। তোমাকে যা বলেছি তুমি তাই করো। যে সিদ্ধান্তটা অনেকদিন আগে আমার নেওয়া উচিত ছিল, সেটা আমি আজকে নিয়েছি। অনেকদিন আগে সিদ্ধান্তটা নিলে আজকের এই দিনটা দেখতে হতো না। আলিফের বাবা এই সমস্ত কথা অন্যদিকে তাকিয়ে বলতেছিল। পাশে আলিফ দাঁড়িয়েছিল আর তার ভাবি মিম তার শ্বশুরকে অনেক কিছু বলতে থাকে। তার শ্বশুরের হাতে পায়ে ধরে যেন আলিফকে বাসা থেকে বের করে না দেয়া হয়। কারণ মিম ভালো করেই জানে তার শ্বশুর একবার যা বলে সে কথা থেকে কখনো সে ফিরে আসে না। আর মিম আলিফকে তো নিজের ভাইয়ের মতো দেখে, তাহলে কি করে তার ভাইকে এত রাতে বাইরে যেতে দিবে? আলিফের বাবা মিমের কোনো কথা শুনছিল না। অন্যদিকে মাসুদ রানা মিমকে ধমক দিতেই থাকে, তবুও মিম আলিফের হয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। সমস্ত কিছু দেখে আলিফ আর মেনে নিতে পারে না। দোষ করেছে সে নিজে, আর এখন অপমানিত হচ্ছে তার সাথে সাথে তার ভাবিও, যাকে নিজের বোনের মতো ভালোবাসে সে। সেজন্য মিমকে আর কিছু বলতে না দিয়ে আলিফ বলল, থাক ভাবি, আমার হয়ে আর তোমাকে কথা শুনতে হবে না। আমি জানি আমি ভুল করেছি, সেই ভুলের শাস্তি তুমি কেন পাবে? আমি চলে যাচ্ছি, আর কখনো আমি বাসায় ফিরে আসবো না। প্লিজ ভাই, এমন করিও না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। এখন এতে রাগ হয়েছে বলে এসব বলেছে, তুমি মন খারাপ করিও না। বৌমা,
ওকে বেরিয়ে যেতে বলো। চলে যাচ্ছি আমি, আর কখনো এখানে ফিরে আসবো না। অনেক চেষ্টা করেছি তোমাদের ভালো সন্তান হয়ে থাকার জন্য, কিন্তু পারিনি। এই কথা বলে আলিফ সেখানে আর দাঁড়িয়ে না থেকে পিছন দিকে ঘুরে হাঁটতে শুরু করে। সে মনে মনে ঠিক করে নিয়েছে এই বাসায় থাকবে না। বাবা, আলিফ সত্যি সত্যি চলে যাচ্ছে, ওকে প্লিজ আটকান। এত রাতে ও কোথায় যাবে? মিম, তুমি রুমে আর যাও। কিন্তু আমি বলছি তুমি রুমে যাও, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। মাসুদের এমন রাগান্বিত কণ্ঠে কথা শুনে মিম আর সেখানে দাঁড়িয়ে থাকলো না। একবার দরজার দিকে ফিরে তাকিয়ে সোজা তার রুমে চলে গেল। এরপর মাসুদের বাবা মা কেউ আর সেখানে দাঁড়িয়ে থাকলো না, যে যার মতো রুমে চলে গেল। মাসুদের মা রুমে যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। মাসুদের মা দরজা যখন লাগাচ্ছিল তখন মনে মনে ভাবছিল যে হয়তো আলিফ বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না, একটু পরেই বাসায় ফিরে চলে আসবে। এই কথা বলে আলিফের মা দরজায় তালা দিয়ে এমন একটা জায়গায় চাবি রাখলো যেখান থেকে চাবি বাইরে থেকেও নেওয়া যায়, আর এটা কেবলমাত্র আলিফ ও তার পরিবারের লোকেরাই জানে। তাই আলিফের মা ভাবলো হয়তো একটু পরে যখন আলিফ বাসায় আসবে তখন এখান থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে চলে আসবে। এসব ভাবতে ভাবতেই আলিফের মা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সময় যায়, রাত কাটে, কিন্তু আলিফ আর বাসায় ফিরে আসে না। আলিফ বাসা থেকে কিছুটা দূরে গিয়ে রাস্তায় এক কোণায় শুয়ে আছে। তার পরিবারের লোকের মুখে কথাগুলো শুনে আলিফ অনেকটা কষ্ট পেয়েছে, যেটা হয়তো আর কখনো পায়নি। রাগ, অভিমান, কষ্ট এসব কিছু একত্রিত হয়ে আলিফ এর বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কিন্তু তার এমন অবস্থায় সে তার দুঃখ কষ্টের কথা কাকে বলবে এটাও সে বুঝতে পারে না। মদ খাওয়ার জন্য সে ততটাও বাস্তবে ছিল না, সেজন্য বাসা থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে এতটুকু পর্যন্ত আসে, আর এখানে এসে রাস্তার এক পাশে এক বিল্ডিং এর সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেও তার কানে কথাগুলো বাজতেছিল, আর চোখ দিয়ে পানি বের হয়ে মাটিতে গড়িয়ে পড়ছিল। কতটা কষ্ট পেলে একজন মানুষ ঘুমন্ত অবস্থায় কাঁদে, একজন মানুষের মনে কতটা কষ্ট জমা থাকলে ঘুমন্ত অবস্থায় তার চোখ দিয়ে পানি বের হয়, সেটা কেবল আলিফ নিজেই বুঝতে পারছিল। আস্তে আস্তে আলিফের মদের নেশা কাটতেছিল, আর সে নিজেকে রাস্তার এক পাশে আবিষ্কার করলো। বুঝতে আর বাকি রইল না তার সঙ্গে কি কি হয়েছে, যদিও সময় লেগেছে এসব বুঝতে। পূর্বের কথাগুলো ভাবতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ডান হাত দিয়ে দুই চোখের পানি মুছে উঠে দাঁড়াতে যাবে এমন সময় মাথাটা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেল। সারাদিনের না খাওয়া শরীর দুর্বল তো হবেই, আলিফেরও এমনটাই হয়েছিল। সারাদিন না খাওয়ার কারণে তার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য বসা থেকে উঠে দাঁড়াতে যেতেই মাটিতে আবার পড়ে যায়। অনেক কষ্ট করে সেখান থেকে দাঁড়িয়ে পড়ে আর নিজ মনের প্রতিজ্ঞা করে জীবনে বেঁচে থাকতে আর কখনো সে বাসায় ফিরে যাবে না। মনে মনে এসব প্রতিজ্ঞা করে সামনের দিকে পা বাড়ায়, কিন্তু তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এমন অবস্থায় সে কোথায় যাবে, কি খাবে, আর কিভাবেই বা সে বেঁচে থাকবে। এমন চিন্তা থাকা সত্ত্বেও সে পিছু পা হয় না, সমান তালে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সে নিজেও জানে না সে এখন কোথায় যাবে, কি করবে, কিন্তু সে শুধু এইটুকুই জানে এখান থেকে অনেকটা দূরে চলে যাবে। আলিফ সেটাই করলো যেটা তার মন বলেছে। সে এখান থেকে অনেকটা দূরে চলে যায়, কেউ জানে না সে কোথায় চলে যায়। পরের দিন সকালে আলিফের বাসায় সবাই ঘুম থেকে উঠে। আলিফের মা ঘুম থেকে উঠেই আলিফের রুমে এসে হাজির হয়। আলিফের রুমের দরজায় যেতে আলিফের মা থমকে দাঁড়ায়, কারণ আলিফের বিছানা খালি পড়ে আছে, আর বিছানার পাশে মিম বসে আছে। আলিফের মা সেখানে দাঁড়িয়ে না থেকে মিমের পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞেস করে আলিফ এসেছে কিনা। কি করে আসবে মা, বলো? তোমরা যেভাবে আলিফকে বাসা থেকে বের করে দিলে, তারপরে সে কি করে এখানে আসবে? আমি তো ভাবছিলাম আলিফ চলে আসবে। একটা ছেলের বেকারত্ব দেখে সবাই ঘৃণা করে, কিন্তু বাবা মা হয়ে ছেলের বেকারত্ব দেখে কেন ঘৃণা করবে? সবাই যদি তার বেকারত্ব দেখে ঘৃণা করে তাহলে সে যাবে কোথায় মা, বলো? মিমের মুখে নিজের ছেলের এমন কথা শুনে আলিফের মা চুপ হয়ে যায়, বলার মতো কোনো কথা খুঁজে পায় না। আমার কোনো ভাই নেই, কিন্তু এই বাড়িতে আসার পর আলিফের মতো একটা সোনার টুকরো ভাই পেয়েছি। সে আমাকে বড় আপুর মতো সম্মান করেছে। আমি তার দুঃখের সময় তার বন্ধু হয়ে তার পাশে থেকেছি, কিন্তু আপনারা আমার ছোট ভাইকেও কেড়ে নিলেন। ও কাল যা করেছে সেটা কি ওর একটুও চিন্তা হয় না? একটুও কি তার বাবার সম্মানের কথা ভাবেনি? পড়াশোনা শেষ করে আসার পর থেকেই আপনারা ওর উপর অত্যাচার করেই আসছেন।
সে তো আর ইচ্ছে করে বাসায় বসে থাকছে না। তাহলে এত টাকা বেতনের একটা চাকরি করলো না কেন? সে চায় না তার বাবাকে কেউ দারোয়ানের বাবা বলুক, সেজন্য সে দারোয়ানের চাকরি করে নাই। সে চাইতো সে এমন একটা চাকরি করবে যাতে তার বাবার মাথা সমাজে আরো উঁচু হয়ে দাঁড়ায়, কিন্তু সেই বাবা মা তাকে দিন রাত কথা শোনাতো। এরপর একটু শান্তি পাবার জন্য একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসলো, কিন্তু বাবা মায়ের মতো সেই মেয়েটার কাছে অবহেলার পাত্র হয়ে যায়। এখন আপনি বলেন মা, এত কিছুর পরে একটা ছেলে কি করে ভালো থাকতে পারে? আমি তার বিষয়ে একটাও কথা শুনতে চাই না। নিচে চলো, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, যাচ্ছি। এরপর মিম তার শাশুড়ির সাথে নিচে চলে আসে আর কাজ করা শুরু করে দেয়। মিমের কথাগুলো শুনে আলিফের মায়ের মনের মধ্যে ঝড় বইতে শুরু করে। আলিফের অভাবটা আস্তে আস্তে বুঝতে পারে। আস্তে আস্তে দিন কাটতে লাগে। ছোট ছেলে ছাড়া তাদের সংসারটা যেন শূন্য শূন্য লাগে, তবুও তারা ভালো থাকার চেষ্টা করে। এভাবে দেখতে দেখতে 6টি মাস কেটে যায়। আর এই 6 মাসে আলিফের বাসায় আলিফের অভাবটা সবাই বুঝতে পারে। আলিফের মা আলিফের জন্য অনেক সময় কান্নাকাটি করে। কান্নাকাটি করলে তো আর আলিফ ফিরে আসছে না। তার চলে গিয়ে 6টা মাস কেটে গেল, না জানি ভাইটা আমার বেঁচে আছে নাকি মরে গেছে। না, আমার আলিফ মরতে পারে না। আমার বাবা বেঁচে আছে। আলিফ ফিরে আয় বাবা। মায়ের প্রতি অভিমান করে কতদিন দূরে থাকবি? এবার তো ফিরে আয়। আলিফ যাওয়ার পরদিন থেকে আমি সবখানে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। আলিফ একদিন ফিরে আসবে। আমি নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আমার ছেলে যেখানেই থাকুক ভালো থাকুক। আলিফ বাসা থেকে যাওয়ার পর থেকে প্রতিদিন আলিফের মা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, যাতে তার ছেলে আবার তার বুকে ফিরে আসে। মায়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় এমনটা হাদিসে পাওয়া যায়। আর এটাই ছিল আলিফের মায়ের বিশ্বাস। একদিন তার ছেলে তার বুকে নিশ্চয়ই ফিরে আসবে। এই বিশ্বাস নিয়ে আলিফের মা আলিফের অপেক্ষায় থাকে, কবে ফিরে আসবে। কুরআন হাদিসের কথা মতো মায়ের দোয়া কবুল হয়ে যায় আর আলিফ আবার নিজের বাসায় ফিরে আসে। দীর্ঘ 6 মাস পর আলিফ তার বাসার সামনে এসে হাজির হয়ে যায়। কোনো চিন্তা ভাবনা না করেই কলিং বেল চাপ দেয়। দরজায় কলিং বেলের আওয়াজ শুনে মিম কাজ ফেলে দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তো মিম চমকে উঠে আর চিৎকার দিয়ে বলে ওঠে, আলিফ, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো ভাই আমার? এতদিন কোথায় ছিলে? আমাদের কথা কি একটুও মনে পড়েনি? মনে পড়ছে বলেই তো চলে আসলাম। জানো, আমরা তোমায় কত জায়গায় খুঁজেছি। এখানে দাঁড়িয়ে শুধু প্রশ্ন করবে নাকি ভেতরে যেতে দেবে? আরে আরে, আসো আসো। মা, মা দেখো কে এসেছে। মিমের এমন চিৎকার শুনে রান্নাঘর থেকে আওয়াজ আসলো। এই অসময়ে আবার কে আসলো? তোর বাবা তো অফিসে আর মাসুদ তো থানায়, তাহলে কে আসবে? তোমার ছেলে আসছে। মাসুদ আজকে এত তাড়াতাড়ি আসলো কেন? আর মাসুদ আসতেই এত চিৎকার করার কি আছে? আলিফ? হ্যাঁ মা, তোমার ছোট ছেলে আলিফ আসছে। মিমের এই কথা শুনে আলিফের মা রান্নাঘর থেকে ছুটে চলে আসে। এসে আলিফকে দেখতেই চোখ বেয়ে অশ্রু চলে আসে। বাবা, তুই এসেছিস? এতদিন কোথায় ছিলি? আমার কথা কি একটুও মনে পড়েনি? সেই জন্যই তো চলে আসলাম। এতদিন পর আমাদের কথা মনে পড়লো? মনে না করার জন্যই তো দূরে পাঠিয়েছিলে। মা, এখন এসব কথা থাক না। আলিফ অনেকটা পথ জার্নি করে এসেছে, ওর একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আলিফ, তুই তোর রুমে গিয়ে একটু বিশ্রাম কর। ঠিক আছে মা, পরে কথা হবে। আমি আসলে অনেক ক্লান্ত। চলো। এই কথা বলে মিম আলিফের হাত থেকে ব্যাগটা নিয়ে আলিফের রুমের দিকে হাঁটতে লাগলো। আলিফ তার ভাবির পিছনে পিছনে তার রুমে চলে যায়। মিম আলিফকে ফ্রেশ হতে বলে সে নাস্তা নিতে আসে। তাই আলিফ আর বসে না থেকে ফ্রেশ হয়ে খাটের উপরে এসে শুয়ে পড়ে। একটু পর মিম নাস্তা নিয়ে রুমে এসে হাজির হয়। মিমকে দেখে আলিফ একটু মুচকি হাসি দিয়ে নড়ে বসলো। মিম এসে আলিফের সামনে খাবারটা রেখে বসে পড়লো। নাও, খাবারটা খেয়ে নাও। কিছু খেয়ে আসছো নাকি খাওনি কে জানে। গিয়েছিলামও তো না খেয়ে। এতদিন তুমি কোথায় ছিলে? ভাবি, খাবারটা অনেক সুন্দর হয়েছে। কে বানিয়েছে গো? বুঝতে পারছি। তুমি আমায় বলবে না বলে বাহানা বানাচ্ছ। হ্যাঁ রে ভাবি, তেমন কিছু না। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। ভাবি, বাবা কি এখনো আমায় আগের মতোই ঘৃণা করে?
না রে, তুমি চলে যাওয়ার পর বাবা অনেক মন খারাপ করে থেকেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। তুমি এবারই ছোট ছেলে, তোমাকে সবাই ভালোবাসবে। তুমি যদি চলে যাও তাদেরকে ছেড়ে, তাহলে তো তারা মন খারাপ করবে। সান্ত্বনা দেওয়ার কিন্তু আরো অনেক রাস্তা আছে। আরে ভাই, আমি সান্ত্বনা দিচ্ছি না। মা তো প্রতিদিন নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতো, যাতে তুমি আবার বাসায় ফিরে আসো। ভাইয়া তো আগের মতোই আছে, তাই না? হ্যাঁ, মিতু কেমন আছে? তুমি চলে যাওয়ার পর প্রায় এখানে আসতো। যখন এসে দেখতো তুমি আসোনি, তখন চোখ ভরা অশ্রু নিয়ে আবার বাসায় ফিরে যেত। আলিফ আর মিম দুজনে বসে থেকে গল্প করতেছিল। গল্প করতে করতে এক সময় আলিফের নাস্তা করা শেষ হয়ে গেল। তখন মিম সেগুলো নিয়ে বেরিয়ে চলে আসলো, আর আলিফ রেস্ট নেওয়ার জন্য বিছানায় গাটা এলিয়ে দিল। আলিফ এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় ঘুমিয়ে গেল। এভাবেই ঘুমাতে অনেকটা সময় কেটে গেল আলিফের। সকাল কেটে দুপুর হয়ে আসলো। ঠিক এমনটার সময় আলিফ কি যেন একটা স্বপ্ন দেখে লাফ দিয়ে বিছানা থেকে উঠল। নিঃশ্বাস জোরে জোরে নিতে লাগলো। আশেপাশে তাকিয়ে সবকিছু বুঝে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। আলিফ নিচে এসে দেখে দুপুর হয়ে গেছে। তার ভাবি মিম আর তার মা রান্নার কাজ করতেছে। সে আর সেখানে না দাঁড়িয়ে থেকে রুমে গিয়ে গোসল করে নিল। দুপুর হয়ে গেল, রান্নাবান্না শেষ হয়ে সবাই মিলে খেতে বসলো। কিন্তু আজকে দুপুরের খাবার রান্নাবান্না শেষ করে সবাই মিলে খেতে বসলো। কিন্তু আজকে দুপুরের খাবার জন্য আলিফের বাবাও বাসায় আসলো না, আর তার ভাই মাসুদ রানাও বাসায় আসলো না। এইসব নিয়ে তারা কোনো রকম চিন্তা ভাবনা করলো না, কারণ তারা জানে কাজে নিশ্চয় আটকে গেছে, সেজন্য হয়তো আসতে পারেনি। সবাই মিলে আনন্দ সহিত খাওয়া দাওয়া শেষ করে নিল। খাওয়া দাওয়া শেষ করে আলিফ রুমে গিয়ে শুয়ে থেকে একটু আরাম করে নিল। বিকালে বেরিয়ে পড়লো তার পুরনো গ্রামটা ঘুরে দেখার জন্য, আর পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। প্রথমে চলে গেল তার ছোটবেলার বন্ধুদের কাছে। 6টা মাস ধরে যাদের সাথে কথা বলেনি, যাদেরকে 6 মাস ধরে চোখে দেখেনি, তাদের কাছে যেয়ে গিয়ে হাজির হলো। আলিফকে দেখে তার বন্ধুরা ভূত দেখার মতো তাকিয়ে রইল। তাদের সবার চোখ বলে দিচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না যে আলিফ তাদের সামনে দাঁড়িয়ে আছে। কেমন আছিস তোরা? আলিফ সবার দিকে একবার করে তাকিয়ে কথাটা তার বন্ধুদের দিকে ছুঁড়ে মারল। তার সকল বন্ধুরা এখনো ভূত দেখার মতো হা করে দাঁড়িয়ে আছে। কিরে এভাবে তাকিয়ে দেখিস? আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি তুই আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছিস? তোরা স্বপ্ন দেখতে যাবি কেন? আমি তোদের সামনেই এসে দাঁড়িয়ে আছি। আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে কি করলে বিশ্বাস করবি? আমার একটা চিমটি দে। ও নীলের এমন কথা শুনে আলিফ মুচকি হাসি দিয়ে নীলের হাতে একটা চিমটি কাটলো। সঙ্গে সঙ্গে নীল আ বলে চিৎকার করে হাত টেনে নিল। এবার কি বিশ্বাস হয়েছে নাকি আরেকটা দিব? উচ, না থাক, দরকার নেই, এবার বিশ্বাস হয়ে গেছে। মামা কেমন আছিস? আর এতদিন তুই কোথায় আছিলি? আমাদের জন্য তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। হয়েছে, এসব ইমোশনাল কথা বাদ দিয়ে আমায় বসতে জায়গা দে। নে আয় বস। কতদিন হলো তোর সাথে বসে আড্ডা দিই না, একসঙ্গে বসে চা খাই না। এবার বল তোরা কেমন আছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আর এতদিন কোথায় ছিলি? একবারও আমাদের সাথে যোগাযোগ করলি না। যোগাযোগ করার মতো পরিবেশে ছিলাম না রে। কেন, কি হয়েছিল বল আমাদের। সময় হলে তোদের সব বলবো, এখন চায়ের অর্ডার দে। ওই মামা, আমাদের সবাইকে চা দাও তো। তারপর আলিফ তার বন্ধুদের সাথে চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দিতে লাগলো। এখানকার সবাই বলে এখানকার চা অনেকটাই সুন্দর, তাই আলিফ ও তার বন্ধুরা সব সময় এখানে এসে চা খায়। চা খেতে খেতে আলিফের একটা কথা মনে পড়লো, যেটা অনেকক্ষণ থেকে সে ভাবতেছিল, যার কথা সে কখনো ভুলতে পারে না, যাকে নিয়ে সে সারা জীবন কাটাতে চায়, বৃদ্ধকালে যার হাত ধরে হাঁটতে চায়। ডান হাত দিয়ে চায়ের কাপটা মুখে ধরে এক চুমুক চা মুখে নিয়ে তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, বাবা মিঠুর কি খবর রে? আসলে মামা, তুই যাবার পর থেকে মিতু তোকে অনেক খুঁজেছে, প্রতিদিন এখানে আসতো তোকে খোঁজার জন্য। ও আমায় খুঁজবে কেন? আমার সাথে তো ব্রেকআপ হচ্ছে। এতদিন থেকে ওর সাথে সম্পর্ক করেছিস, তবু তুই ওকে চিনতে পারছিস নি? ওই মেয়েটাই অন্যরকম, ঝগড়া করবে সবার আগে, আবার সরি বলবে সবার আগে। না রে, ওই দিন মিঠু অন্যরকম হয়েছিল। সেই দিনের বলা কথাগুলো সোজা আমার কলিজায় আঘাত করেছিল। নীল, এখন সবকিছু ভুলে মিতু যা করেছে। কিন্তু অনেকদিন হলো মিতুর আর এখানে আসে নাই, তেমন আর দেখা হয় না। কোথায় থাকে কে জানে।
জানি সে এখন কোথায়। এই কথা বলে আলিফ চায়ের কাপটা রেখে সেখান থেকে উঠে দৌড় দিল। তার দিকে তাকিয়ে আছে তার সব বন্ধুরা। সুন্দর একটা বিকেল কাটিয়ে সন্ধ্যা নামা নামা ভাব। কিছুটা সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে, চারদিকে অন্ধকার এসে ঘিরে ধরবে। তার আগেই আলিফকে তার গন্তব্যে পৌঁছাতে হবে, এমন আশা নিয়ে আলিফ দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়ে আসার পর এবার হাঁটতে লাগলো। আজ থেকে 6টা মাস আগে মিতু জীবনে অনেক বড় একটা ভুল করে বসে, আর সেটা হলো আলিফকে সঠিক পথে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা। মিতু চাইতো সবার মতো তার মনের মানুষটাও যেন কর্মক্ষেত্রে জড়িয়ে থাকে, বাসায় যাতে তার বকা শুনতে না হয়। এই জন্য আলিফের সাথে বিনা কারণে ঝগড়া বাঁধায়, আর বলে আলিফ কোনো চাকরি না পাওয়া পর্যন্ত মিতু তার সাথে সম্পর্ক রাখবে না। কিন্তু সেই দিন মিতুর কল্পনার বাইরেই সবকিছু হয়ে যায়, আর সেই ভুলের কারণে আলিফ তার জীবন থেকে অনেক দূরে সরে যায়। মিতু এখন বেঁচে থেকেও মরার মতো হয়ে আছে। আলিফের জন্য অপেক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে। আজ মিতু যেখানে বসে আছে সেটা ছিল আলিফের অনেক পছন্দের একটা জায়গা। প্রতিদিন আলিফ এই জায়গায় একবার হলেও আসতো, আর আজ 6টা মাস থেকে মিতু এখানে আলিফের অপেক্ষায় বসে থাকে। এমন সময় মিতু পাশ থেকে আলিফের কণ্ঠে কেউ বলে ওঠে, আমার কথা ভাবছেন মনে হয়। কথাটা শুনে মিতু পাশে তাকাতেই আলিফের সেই চিরচেনা মুখটা দেখতে পায়। মিতুর মনের ভিতর যেন এক প্রকার আনন্দ এসে ভিড় জমায়, কিন্তু মিতু কোনো কথা না বলে শুধু একটু মুচকি হাসি দিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেল। কারণ মিতুর সাথে এমনটা প্রায়ই হয়। প্রায় সময় মিতু তার পাশে আলিফকে দেখতে পায়, কিন্তু সেটা কেবলমাত্র কল্পনাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। সেজন্য মিতু জানে এটা তার কল্পনা, তাই মুচকি হাসি ছাড়া আর কিছু বলার মতো খুঁজে পায় না। আর সেটা সেই আগের মতোই আছে। আলিফের এমন কথা শুনে উত্তরে মিতু আস্তে করে বলে, বললে না তো যে আমার কথা ভাবছো নাকি? হ্যাঁ, সেই জন্যই তো তুমি এখন কল্পনাতে এসে গেছো। আলিফ ভাবছিল মিতুকে সে সারপ্রাইজ দিবে, কিন্তু সে নিজেই তো সারপ্রাইজ পেয়ে গেল। তাকে দেখেও দেখলো না মিতু, আবার এখন বলে কি না আলিফ নাকি তার কল্পনাতে হাজির হয়েছে। কিছু কিছু সময় কল্পনাও বাস্তব রূপ নেয়। আমার বেলায় এমনটা হবে না। কেন হবে না? যাকে আমি কল্পনায় দেখি তাকে আমি নিজেই দূরে ঠেলে দিয়েছি। আবার কাছে টেনে নাও, তাহলেই তো হয়। দ্বিতীয়বার তাকে পেলে খুব করে আগলে রাখতাম, তাহলে তাই করো। কিন্তু তাকে তো আমি আর পাবো না। আমি নিজেই তাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। জানি না সে আবার ফিরে আসবে কিনা। ফিরে আসলাম তো। কি করছো এসব? তুমি কি সত্যিই এসেছো নাকি আমার খেয়াল? আরে আমি সত্যি এসেছি। আচ্ছা দাঁড়াও। এই কথা বলে আলিফ মিতুর হাতে একটা চিমটি কাটলো। তখন মিতু বলে তার হাত টেনে নিল, কারণ মিতুর হাতে চিমটির আঘাত লাগছে। আর এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে মিতু আলিফের দিকে চোখ বড় বড় করে তাকালো। মিতুর এমন তাকানো দেখে আলিফ একটা সুন্দর করে মুচকি হাসি উপহার দিল। কি এবার তো বিশ্বাস হচ্ছে? মুচকি হাসি দিয়ে আলিফ কথাটা বলে শেষ করে মিতুর চোখের দিকে তাকাতেই বুঝতে পারলো মিতুর চোখে অশ্রু এসে ভিড় জমাচ্ছে। আরে আরে একদম কাঁদবে না, তাহলে কিন্তু আমি আবার চলে যাব। আলিফ কথাটা বলে শেষ করতে না করতেই মিতু শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। আশেপাশে অনেক লোকজন আছে, সেদিকে মিতু কোনো রকমের চোখ না দিয়ে প্রিয় মানুষটাকে বুকের ভিতর আগলে নিল। মিতুর হঠাৎ করে এমন কাণ্ড দেখে আলিফ কোনো রকমে চমকালো না, কারণ সে আগে থেকেই জানতো এমন কিছু একটা হবে। মিতু মেয়েটা আলিফকে পাগলের মতো ভালোবাসে, তার জন্য নিজের জীবনটাও দিতে পারে এতদিন। কাঁদতে বারণ করেছি কিন্তু। আউট! আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, কখনো তোমায় কষ্ট দিব না। আগে আমায় ছাড়ো, লোকজন দেখছে তো। আলিফের কথাটা শুনে মিতু আস্তে করে আগের অবস্থায় আবার ফিরে গেল। এই তুমি কাঁদছো কেন? আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই না রে? এখন তো মনে হচ্ছে আমার থেকে তুমি বেশি কষ্টে ছিলে। তুমি চলে যাওয়ার পর আমি আর তোমার ভাবি সাবধানে সবখানে তোমায় খুঁজেছি, এমনকি পুলিশের কাছেও গিয়েছি। আমি জানি, আর সেই জন্যই তো ফিরে আসা। তুমি জানো মানে পুলিশের কাছে তুমি ছিলে নাকি? তোমার কিছু হয়েছে? আরে তেমন কিছু না, আসলে আমি বলছিলাম। আচ্ছা ওসব বাদ দাও তো, এটা বলো তুমি কেমন আছো? একটু আগে কেমন ছিলাম জানি না, তবে এখন অনেক ভালো আছি। তুমি ভালো থাকলে আমিও ভালো। তুমি এতদিন কোথায় ছিলে? আর একবারও কি আমার কথা মনে পড়ে নাই? মনে পড়লেও আসার মতো কোনো পথ ছিল না। মানে? না মানে আসলে আমার কাছে টাকা ছিল না। তুমি কেমন জানি পাল্টে গেছো, কেমন রহস্যময় কথা বলতেছো। তুমি কি আমার কাছ থেকে
কোনো কিছু লুকাতে চাচ্ছ নাকি? আরে না, আমি আবার কি লুকোবো? তুমি কি আমায় বিয়ে করতে পারবে? আমি আর দূরে থাকতে চাই না, সব সময় তোমার কাছে থাকতে চাই। সমস্যা নাই। এখনো আমি বেকার, কোনো চাকরি পাইনি। এখনো আমি আগের মতোই আছি, ঘোরাঘুরি আর আড্ডাবাজি। আমি ঠিক করে নিব। তোমায় খাওয়াবো কি? তুমি যা খাবে সেটাই। আমি নিজেই তো অন্যের উপর নির্ভরশীল। আলিফের এসব বাহানা শুনে তার দুই হাত আলিফের দুই গালে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, একবার আমি তোমায় হারিয়েছি, অনেক কিছুর পর ফিরে পেয়েছি। আমি আর তোমাকে হারাতে চাই না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। প্লিজ আমায় বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাও। সারা দিন সারা রাত আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। অবশ্যই না। কি বললে? না মানে আসলে আমি জানতাম তুমি এমনটা করতে পারবে না, কারণ তুমি আগের আলিফ নাই। তুমি পাল্টে গেছো, নতুন কাউকে পেয়ে গেছো। এখন আর আমার কোনো প্রয়োজন নেই। না, মানে আসলে আমি না থাক, কোনো কিছু বলে আর আমাকে সান্ত্বনা দিতে হবে না। আমি নিজেই নিজেকে সামলাতে শিখে গেছি। তাই নাকি? তাহলে তো অনেক কিছু শিখে গেছো। হ্যাঁ, শিখে গেছি। তোমাকে ছাড়া একা থাকতে শিখে গেছি, আর এখন থেকে সেটাই করতে হবে। গুড বাই। আরে আগে আমার কথাটা তো শোনো, আমি কিন্তু আবার চলে যাব। 6 মাস তোমায় ছাড়া থেকেছি, আর এখন থেকে বাকি জীবনটাও তোমায় ছাড়াই কাটাতে পারবো। আরে কি হয়েছে কি তোমার বলো তো? আমায় বিয়ে করতে হবে। কিন্তু আমি এখনো বেকার। প্লিজ, 6টা মাস এই একই কথা আমার কানে বেজেছে। আমায় আর কষ্ট দিও না। কিন্তু আমি এই মুহূর্তে তুমি যদি আমায় বিয়ে করতে পারো তাহলে আমার কাছে আসবে, নয়তো আমার কল্পনায় বেঁচে থাকা আলিফকে নিয়েই আমি বাকিটা জীবন কাটিয়ে দিব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মিথু উল্টো পথে হাঁটতে লাগলো। আলিফ সেখানে বসে থেকে তার প্রিয় মানুষকে চলে যেতে দেখতেছে, যেমনটা 6 মাস আগে দেখেছিল। মিতুর চলে যাওয়ার দিকে তাকিয়ে আলিফ আস্তে করে বলল, শালা এই জন্যই জ্ঞানী লোকেরা বলে সবকিছু বুঝলেও নারীর মন কখনো বোঝা সম্ভব নয়। একটু আগেই আমায় বললো সে নাকি আমায় ছাড়া বাঁচবে না, আবার এখন সে নিজেই আমায় ছেড়ে চলে যাচ্ছে। কথাটা বলে আলিফ জোরে একটা নিঃশ্বাস নিল। সেও চায় না মিতুকে আবার হারাতে, কিন্তু তার কোনো উপায় নেই। আলিফ ওখানে বসে থেকে মিতুর মতো সূর্য মামার চলে যাওয়ার দৃশ্যটা উপভোগ করলো, আর সেই সাথে সাথে রাতের আধার এসে সামনে দাঁড়ালো। বেশিক্ষণ সেখানে বসে না থেকে আলিফ উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলো। প্রতিটি পায়ের ধাপ আলিফকে তার জীবনে কেটে যাওয়া 6টা মাসের কথা মনে করিয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে বাসায় এসে কলিং বেলটা আস্তে করে চাপ দিল। একটু পর দরজাটা খুলে গেল, আর দরজার ওপাশে দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিয়ে আবার ভিতরে চলে গেল তার ভাবি মিম। আলিফ সেখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে নিজের রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর পুরো শরীরটা এলিয়ে দিয়ে বিভোর চিন্তায় মগ্ন হয়ে গেল। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। তখন আলিফের রুমে তার ভাবি মিম এসে দেখে আলিফকে অনেক চিন্তিত দেখাচ্ছে। এটা দেখে মিম আলিফের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরে ভাবি, তুমি কখন এলে? এই তো এক্ষুনি আসলাম। তা কি নিয়ে এত চিন্তা করা হচ্ছে শুনি? কই না তো, তেমন কিছু না। বলো। আমি মিতুর কাছে গিয়েছিলাম। ভালো তো, নিশ্চয়ই মিতু তোমায় দেখে অনেক খুশি হয়েছে, তাই না? হ্যাঁ হয়েছে, কিন্তু আমায় দুঃখিনী করে গেছে। মানে? মিতু চাচ্ছে আমি যাতে এখনই তাকে বিয়ে করি। তুমি কি বললে? আমি না বলে দিয়েছি, আর সেজন্য সে আবার ব্রেকআপ করে চলে গেছে। তুমি হাসছো কেন? তোমাদের ব্রেকআপের কাহিনী কখনো শেষ হবে না। জানি না, তবে আমি আর মিতুকে হারাতে চাই না। সেও চায় না, আর তাই তো সারা জীবনের জন্য তোমার পাশে থাকতে চাচ্ছে। কিন্তু ভাবি, আমি তাকে আমার সাথে জড়াতে চাই না। কিন্তু কেন? তুমি তো ওকে ভালোবাসো। তা বাসি, কিন্তু কিন্তু কি? আমি বলতে পারবো না। দেখো ভাই, এটা আগের দুনিয়া আর নেই। এখন মানুষ বিয়ে করেও অনেক কিছু করতেছে। আমি যদি তোমায় বোঝাতে পারতাম তাহলে। আমাকে আর বুঝাতে হবে না। বাবা মাকে বলে তুমি কালকেই মিতুর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। ভাবি, তুমি কেন বুঝতে পারছো না? আমি এখন বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ আমি একজন। তুমি একজন কি? না, কিছু না। বলো, তুমি একজন কি? আমি একজন বেকার ছেলে। দেখো, বাহানা ধরে কোনো লাভ নেই। আরে ভালো যখন বেসেছো তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? তোমাকে আমি কি করে বুঝাবো বলো? আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কেন পারবে না সেটা বলো। বলতে পারবো না, তবে এইটুকুই বলতে পারি,
আমার জীবনে অনেক বিপদ রয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আর এসব কাউকে বলবা না ওকে, কিন্তু কিসের বিপদ? তোমার কি হয়েছে? প্লিজ ভাবি, আর কিছু জিজ্ঞেস করিও না কিন্তু প্লিজ। সময় হলে সবকিছু জানতে পারবেন। যাই করো না কেন, নিজের খেয়াল রেখো। আমি এই বিপদে আমার ভালোবাসাকে টানতে চাই না। দেখো ভাই, ভালোবাসলে দুজনে একসাথে সব বিপদ পেরিয়ে ভালো থাকা যায়। কিন্তু আমার কথা শোনো, তুমি আর না করিও না। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা যাও। মনে হয় বাবা আর তোমার ভাই চলে আসছে, নিচে চলো। ঠিক আছে। তারপর মিম আর আলিফ নিচে চলে আসে। এসে দেখে আলিফের বাবা আর তার ভাই চলে আসছে। এটা দেখে আলিফের গলা শুকিয়ে যায়। নিচে এসে আলিফ তার বাবার সামনে গিয়ে বড় করে একটা সালাম দিল। আলিফের বাবা কণ্ঠটা শুনে একবার আলিফের দিকে তাকিয়ে সালামের উত্তর দিয়ে রুমে চলে গেল। পাশ থেকে আলিফের ভাই মাসুদ রানা আলিফের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কিরে তুই হ্যাঁ, আমি কেমন আছো? কোথায় থেকে মার খেয়ে পালিয়ে আসলি? কি বলছো তুমি এসব? মার খেয়ে নয় ভাইয়া, তোমাদের কথা বলে হচ্ছিল তাই এসেছি। আমাদের কথা তোর কোনো মনে হবে, আর আমি তো ভাবছিলাম তুই আর কোনোদিন আসবিই না। না আসলে বুঝি তুমি খুব খুশি হইতা? শুধু আমি কেন, এই বাড়ির প্রত্যেকেই ইট বালি খুশি হতো। দেখো, বাজে কথা বলবা না, ওটা ওর বাসা। ও এখানে আসবে না তো কোথায় থাকবে? বাবা তো এই দিন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমার মতো ছেলে হলে আর কখনো আসতোই না। সেজন্য তুমি ওর মতো হতে পারবে না। ভাবি চুপ করো তো। দেখো ভাইয়া, যদি আমায় চলে যেতে বলো তাহলে আমি চলে যাচ্ছি। না থাক, বাসায় কুকুর আসলেও তো না খাইয়ে যেতে দেই না। এইসব কথা আলিফের মা শুনতে পেয়ে রান্নাঘর থেকে এসে মাসুদকে জোরে ধমক দিল। অনেকক্ষণ থেকেই তোর বাজে কথা শুনছি। একটা কথা মনে রাখবি, এই বাসার ছেলে তুই একা নয়, আলিপও এই বাসার ছেলে। আমি আবার কখন বললাম যে ওটা ছেলে নয়? প্লিজ তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি। হঠাৎ করে দরজার উপাস থেকে মেয়ে কণ্ঠে এমন কথা ভেসে আসলো, যা শুনে সবাই দরজার দিকে ঘুরে তাকালো। মাসুদ রানা সেখানেই দাঁড়িয়ে পেছনে তাকালো। এমন সময় সালাম সহকারে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো মিতু। মিতুকে দেখে মিম আর আলিফ দুজনেই অবাক হয়ে গেল এবং আলিফের মা বলে উঠল, কে তুমি মা? মিতু তুমি এখানে? এই সময় আলিফের বাবাও সেখানে চলে আসলো। আন্টি, আমার নাম মিতু, আর আমি নিশ্চয়ই এই ছেলেটার সাথে খারাপ কিছু করছে, আর তার জন্যই এখন আমার কাছে কেস করতে আসছে। ভাইয়া তেমন কিছুই না। আমি আর আলিফ একে অপরকে খুব ভালোবাসি। আর রইলো খারাপ কিছু করার কথা, হ্যাঁ, সে আমায় খারাপ কিছু করেছে, যার কারণে তাকে ছাড়া আমার এক মুহূর্তও কাটে না। মরে যেতে ইচ্ছে করে ওকে দেখতে না পেরে। আরে ও ব্যবহার করার জন্য ফাঁসিয়েছে। কি হচ্ছে মাসুদ? মাসুদ ভাইয়া, বর্তমানে এইসব কিছু হয়, কিন্তু আমাদের 2 বছরের রিলেশন, আজ পর্যন্ত আলিফ আমার হাত ঠিক মতো ধরে নাই। মিতু তুমি ওর কথাই কান দিও না। এখানে এসে বসো, আমি নাস্তা দিচ্ছি। না ভাবি, এসেছিলাম আলিফকে সরি বলার জন্য, কারণ সে আমায় বিয়ে করতে চাচ্ছিল না, তাই বিকেলে আমি তাকে বকাবকি করে চলে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, যাওয়ার পর থেকে আমার মধ্যে ভয় কাজ করছিল, যদি আলিফ আমার উপর রাগ করে আবার কোথাও চলে যায়। তাই ওদের এতদিন আমি জানতাম আলিফ আমার কথার জন্য রাগ করে এই 6টা মাস আমার থেকে দূরে থাকছে, কিন্তু এইখানে এসে জানতে পারলাম সে আমাদের জন্য বাসা থেকে চলে গিয়েছে। তুমি কি বলতে চাচ্ছ? আঙ্কেল, একটা ছেলে নিজের ইচ্ছে কখনো বেকার হয় না, পরিস্থিতির শিকার হয়ে যায়, কারণ বেকার ছেলেকে সমাজ কখনো সম্মান করে না, আর সমাজ বেকার ছেলেকে অবহেলা করে। তুমি বাসায় যাও। এই ছেলেকে সমাজ অবহেলা করে, একটা ছেলেকে সমাজ অবহেলা করে, বাসার সবাই অবহেলা করে, এমনকি বাবা মা সহ। ছেলেটা একটু ভালো থাকার জন্য বাইরের একটা মেয়েকে আপন করে, কিন্তু সেও তার বেকারত্ব নিয়ে কথা তুলে, বেকার বলে কথা শোনায়, বেকার বলে ব্রেকআপ করে, তাকে ছেড়ে চলে যায়। তাহলে বলেন, ছেলেটার করণীয় কি? ছেলেটা কি করে বাঁচবে? মিতু, ভাইয়া, আপনি হয়তো অনেক নেশা করা মানুষকে ধরেছেন, জেল দিয়েছেন, এমনকি নিজের ভাইকেও ধরেছেন, কিন্তু কখনো কি তার কাছে জানতে চেয়েছেন এমন জঘন্য কাজে কেন গিয়েছে? না
মানুষ কখনো নিজের ইচ্ছাতে খারাপ কাজ করে না, যে কোনো একদিক দিয়ে তাকে বাধ্য করা হয়। আলিফের সাথেও ঠিক এমনটাই হয়েছে। সে চাইতো এমন একটা কিছু করবে যাতে তার বাবা মায়ের মাথা উঁচু হয়ে থাকে, কিন্তু সেই বাবা মা তাকে দিন রাত অবহেলা করে কথা শোনায়। তবুও ভালো থাকার জন্য সে আমার কাছে ছুটে যেত, কিন্তু আমিও সেই একই কাজ করতাম, এমনকি তাকে ছেড়েই চলে গেলাম। তখন আলিফ কি করতো বলেন? কোনো উপায় না পেয়ে নেশার দিকে চলে যায়। আমি ভেবেছিলাম অন্য কাউকে পেয়েছে, কিন্তু এখন বুঝলাম সে কেন না করেছে। কেন? সে নিজের বাসায় তো একটা চাকরের মতো হয়ে থাকছে, তাহলে আমাকে নিয়ে এসে কোথায় থাকবে? এই জন্যই এই ভেবেই আমায় না বলে দিয়েছিল। চাকরি না করলে তোমায় খাওয়াবে কি? বর্তমানে চাকরি সবকিছু। সরকারি চাকরিওয়ালা না হলে বিয়ে করব না, সরকারি চাকরিওয়ালা না হলে মেয়ের জামাই বানাবো না, সরকারি চাকরিওয়ালা না হলে ছেলেকেও বাড়িতে রাখবো না, তাই না? হ্যাঁ, এমনটাই চলে। মিতু প্লিজ তুমি বাসায় চলে যাও। আলিফ, তোমায় আমি গালি বকা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তুমি এমন একটা পরিবেশে বেঁচে আছো। চলো তোমায় বাসায় রেখে আসি। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি ছোট মুখে বড় বড় কথা বলার জন্য, কিন্তু একবার ভেবে দেখেন আলিফের জায়গায় যদি আপনারা হতেন তাহলে কি হতো? চলো। আন্টি আঙ্কেল আসসালামু আলাইকুম, ভাবি গেলাম। পুলিশ ভাইয়া ভালো থাকেন। তারপর আলিফ মিতুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো। তারা দুজন হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলো। রাস্তার পাশে থাকা লাইটে মিটিমিটি আলো, হালকা বাতাসের ছোঁয়া আর জ্যোৎস্না ভরা রাত। পাশাপাশি দুজন হাঁটছে, তবুও যেন মাঝখানে ইন্ডিয়া ভারত বর্ডার রয়েই গেছে। বিষয়টা মিতু খেয়াল করলো আর আলিফের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হাসলো। একটু যাবার পর হঠাৎ করে মিতু আলিফের হাত ধরে দাঁড়িয়ে গেল। প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না। আমি আর কখনো তোমায় গালাগালি করব না, কখনো তোমার উপর রাগ করব না। তোমার এই দুইটা জিনিসই তো আমার ভালো লাগে। তাহলে এত দূরে কেন? মিতু আমি চাই না আমাদের বিয়ের পর জীবনটা দুঃখময় হোক। মানে বুঝলাম না। দেখো, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করার সময় ছেলে আর মেয়ের মাঝে একটা আকর্ষণ তৈরি করে রাখে, যেটা একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয়। আর এটা খুব অল্প সময়ের জন্য। আর সেটা হলো লজ্জা। ঠিক করে বুঝিনি। এখন আমি যদি তোমার শরীরে স্পর্শ করি তাহলে তোমার অবশ্যই লজ্জা করবে। আর এটাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রধান কারণ। সেই কারণটা যদি আমি এখনই নষ্ট করে ফেলি তাহলে স্বামী হওয়ার পর ভালোবাসা কোথা থেকে আসবে বড়? জন্যই আমি শুনেছিলাম সায়েন্সের ছাত্রদের সাথে প্রেম করতে নেই। তাই নাকি? হ্যাঁ তাই। তাহলে করিও না। করছি না তো, বিয়ের পর করব। ভালো। এভাবে দুজন গল্প করতে করতে মিতুর বাসায় চলে আসে। মিতুকে দেখে আলিফ তার বাসার দিকে রওনা দিয়ে দেয়। বাসায় এসে দেখে যে যার মতো রুমে চলে গেছে, শুধু মিম খাবার টেবিলে বসে আছে। আলিফ মিমের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। তুমিও রুমে যেতে পারতে। মা থাকতে চেয়েছিল, কিন্তু আমি মাকে পাঠিয়ে দিয়ে বসে আছি। আমার না খেলেও হবে, এমনিতেও পেট আর মন ভরে গেছে। বেশি কথা না বলে বসো, আমি খাবার দিচ্ছি। আলিফ মিমের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। এরপর আলিফ খাবার টেবিলে বসে পড়ে আর মিম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে আলিফকে খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আলিফ তার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে মিমের কথার আওয়াজ শুনে আলিফের ঘুম ছুটে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে তার ভাবি দরজায় দাঁড়িয়ে আছে। কখন থেকে তোমায় ডাকতেছি? আজকে আমার অনেক ঘুম ধরছে ভাবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, মিতু আসছে। তো আবার কেন? তুমি তাড়াতাড়ি আসো, ওর বাবা মাকে সাথে করে নিয়ে আসছে। কি বলছো তুমি? তাড়াতাড়ি নিচে আসো। মিমের কথা শুনে আলিফ তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে দেখে মিতু সহ তার বাবা মা বসে আছে। তাদের সামনে আলিফের বাবা বসে আছে। আলিফ কোনো কিছু না বলে সোজা গিয়ে তার ভাবির পাশে দাঁড়ালো। এরপর আলিফের বাবা মা আর মিতুর বাবা মায়ের মধ্যে আলাপ আলোচনা শুরু হলো। মিতুর বাবা মা বলল আলিফের সাথে তার মেয়ে মিতুকে বিয়ে দিতে চাই, কিন্তু এই কথায় রাজি হলো না আলিফের বাবা। দেখুন ভাই, আমি চাই না আমার মেয়ে কষ্টের জীবন কাটাক, কারণ আপনারা যার সাথে মেয়েটাকে বিয়ে দিতে যাচ্ছেন সে কখনো মেয়েটাকে ভালো রাখতে পারবে না। সে তো নিজেই অনেক টাকা চলাফেরা করে, তাহলে বিয়ে করে খাওয়াবে কি? 1 টাকা ইনকাম করার ক্ষমতা তার নাই, সারাদিন শুধু গুন্ডা আর মাস্তানি করে বেড়ায়। বাবা, কি বলছেন আপনি এসব? বৌমা, আমাকে বলতে দাও, আমি চোখের সামনে একটা মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। কিন্তু বাবা,
দেখুন ভাই, আমার কথা যদি ভালো মনে হয় তাহলে এই বিয়ে না দিলেই ভালো হয়। মিতু মামনি এখনো ছোট মানুষ, আবেগের কারণে যা কিছু করতে পারে, কিন্তু আমরা মা বাবা হয়ে কি করে তাদের খারাপ দিকে যেতে দিই? আলিফের বাবার মুখে এমন কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আলিফ মাটির দিকে তাকিয়ে আছে। মিতুর চোখে পানি প্রায় এসেই পড়েছে, আর মিতুর বাবা মিতুকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আঙ্কেল, আমি ছোট মানুষ হয়ে কিছু কথা বলতে চাই। বলো মা। আঙ্কেল, আমি আলিফকে অনেক আগেই ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি তার জন্য দুঃখের সংসারকেও সুখের সংসার বানাবো। আপনি হয়তো মনে করেন ভালোবাসলে হয়তো সবাই খারাপ হয়ে যায়, কিন্তু এটা জানেন না যে ভালোবাসলে মানুষ খারাপ না থেকে ভালো হতে পারে, এবং আমি এটা প্রমাণ করব। আমি আপনাকে কথা দিলাম, বিয়ের পর আপনি আলিফকে যা বলবেন সে সেটাই করবে। এটা শুধু আমার একার কথা নয়, এটা আলিফেরও কথা। বৌমা, জিজ্ঞেস করো মিতু যা যা বললো সেগুলো কি ঠিক? আলিফ কথা বলছো না কেন? আলিফ, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? কিন্তু মিতু, আমার কথাটা তো শোনো। হ্যাঁ কি না? আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার বাবা মা আমায় বলেছিল যে এইসব ভালোবাসা নামে কিচ্ছু হয় না, বিয়ের কথা বললে নাকি সব শেষ হয়ে যায়। কিন্তু আমি বাবাকে জোর করে এখানে এনেছি, কারণ তোমার প্রতি আমার বিশ্বাস ছিল। কিন্তু এখন তো মনে হচ্ছে বাবার কথাই সঠিক। তুমি আমায় ভুল বুঝছো। বৌমা, এখানে কোনো প্রেমের আলাপ চলছে না, এটা ওকে বলে দাও। ও যদি রাজি থাকে তাহলে সুধা সবটা বলতে বলো। হ্যাঁ বাবা, মিতুর কথায় আমি রাজি। এখন থেকে তুমি যা যা বলবে আমি সেটাই করব। আলিফের এমন কথা শুনে সবাই খুশি হলো, কিন্তু মিতুর চোখে হালকা পানি ছায়া দেখা যাচ্ছে, যেটা আলিফ খুব ভালো করে খেয়াল করলো। তারপর সেখানকার বাকি সব কথা শেষ করে সবাই মিষ্টি মুখ করে নিল। আলিফ আর মিতুর বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেল। এই মাসের 10 তারিখে তাদের দুজনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বলে সবাই ঠিক করলো। এদিকে সবার চোখে ফাঁকি দিয়ে আলিফ মিতুকে নিয়ে বাইরে আসলো। আলিফ বুঝে গিয়েছিল মিতু অনেক রাগ করছে, তাই সবার চোখের আড়ালে মিতুর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসছে। বাইরে আসার সঙ্গে সঙ্গে মিতু তার নিজের হাত আলিফের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর বলে, আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন? আমি বুঝতে পারছি তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু আমার দিকটা একটু চিন্তা করো। এক মিনিট, সোজা হয়ে দাঁড়াও তো। দাঁড়ালাম। আলিফ সোজা হয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মিতু তার ঠোঁটে কিস করে। কিছু সময় পার হতেই আলিফের নিঃশ্বাস ঘন হতে শুরু করে। এটা দেখে মিতু আলিফকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। দুজনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে নীরবতা পালন করে। এরপর আলিফ নীরবতা কাটিয়ে বলে, কি করলে তুমি এটা? আমি তোমায় বলেছিলাম আমরা বিয়ের আগে কখনো। দেখো, আমি কোনো খারাপ মনোভাব নিয়ে এটা করিনি। আমি তো শুধু তুমি ছি, আমার উপর তুমি এসব নিয়ে সন্দেহ করছো? আর এসব করে কি প্রমাণ করতে চাচ্ছ? এসব বাদ দাও। বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? দেখো, এসব নিয়ে আর একটা কথাও বলবা না। তোমার যখন এতই সন্দেহ তাহলে আমার কোনো সমস্যা নেই। এবার না হয় লাইনে আসছো। চলো। তারপর আলিফ আর মিতু বাসার ভিতরে চলে আসে। আলিফের মা আর তার ভাবি মিম সবাইকে খেতে দেয়, তাদের সাথে মিতুও ছিল। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে মিতু তার বাবা মায়ের সঙ্গে তাদের বাসায় চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন কাছিয়ে যায়। বিয়ের আনন্দে পুরো বাসা ভরে ওঠে। চারদিকে সুন্দর করে সাজানো হয়েছে, রঙের রঙের আলো, নানান ডেকোরেশন, আরো কত কি। বিয়ের আগের দিন আলিফ যে করে হোক মিতুর সাথে দেখা করবে বলে ঠিক করে, আর অনেক কষ্টে মিতুর কাছে পৌঁছায়। তুমি এখন এখানে? মিতু, একটা কথা বলার ছিল। বলো। আই লাভ ইউ। আমি কথা বলার জন্য, এই কথা বলার জন্য এখন তুমি আমার কাছে এসেছো? আরে পাগল, আমিও তোমায় খুব ভালোবাসি। তোমার জন্য এতগুলো শুভকামনা রইল। কেন? তোমার এত চেষ্টার পরেও বিয়ে করতে রাজি করতে পারছি? বলো। কি করবো বলো? তুমি আমায় যেরকম করে সন্দেহ করা শুরু করেছো। আমিও কি করব বলো? তোমায় কিছুতেই বিয়ে করতে রাজি করাতে পারছিলাম না। ভালো। আলিফ, তোমার কি কিছু হয়েছে? কি হয়েছে বলো? আমার কেন যেন মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। তোমার চোখে কিছু একটার ভয় দেখতে পাচ্ছি। আরে ধুর, এসব তুমি কি বলো? আমার আবার কি হবে? তুমি থাকো, কালকে দেখা হবে নি। আচ্ছা যাও, আর ক্লাস করব না, কাল রাতে নিব। ওকে, বাই। এই কথা বলে আলিফ মিতুর সামনে থেকে চলে আসে।
বলতে গেলে আলিফ মিতুর সামনে থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে আসে, কারণ আলিফের মনের মধ্যে বিশাল এক তুফান চলতেছে, যেটা কখন যে কিসের রূপ নিবে আলিফ নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে আলিফ তার বাসায় চলে আসে। দরজা দিয়ে ঢুকতেই বাসা ভরা মেহমান সে দেখতে পায়। তারপরে সে চুপচাপ তার রুমে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর চলে আসে শুভ বিবাহের দিন। বাসায় মেহমান, সবাই গোসল করে জামা কাপড় পরে রেডি। আর আলিফ রুমে চুপচাপ বসে আছে। তার ভাবি এসে আলিফকে নতুন পাঞ্জাবি পরিয়ে বরের সাজায় সাজিয়ে তুলে। ভাবি, ভাইয়া কই? তোমার ভাইয়ার যেখানে থাকার দরকার, ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, তবুও নাকি তার আসামি ধরতে হবে। মানে? হ্যাঁ, আমায় তো বললো কালু নামের এক বিশাল ক্রিমিনাল আছে, তাকেই ধরতে যাবে। কি বলছো তুমি? চলে আসবে এক্ষুনি। নামটা কি বললে ভাবি? কালু? হ্যাঁ, কিন্তু কালু নাম শুনে তুমি এত চমকে গেলে কেন? না, তেমন কিছু না। তুমি কি কালুকে চিনো? আরে না, আমি কেন চিনতে যাব? তাহলে এবার সোজা হয়ে দাঁড়াও, আমি মাথা হাসড়ে দেই। দিনে তো একবারও মাথায় চিরুনি দাও না। মিমের কথায় আলিফ কান দিল না। আলিফ মনে মনে কি যেন চিন্তা করছিল। হঠাৎ করে মিম আলিফের দিকে তাকিয়ে বলল, এই আলিফ, তুমি আবার কোথায় হারালে? না না, কই, কোথাও না। বুঝতে পারছি, নতুন বউকে দেখার কথা ভাবতেছো তাই না? আরে ভাবি, কি যে বলো না। আরে রে রে রে, আমার দেবরটা তো দেখে লজ্জাও পাই। ধুর। আর লজ্জা পেতে হবে না, এবার চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। ওকে। তারপর আলিফ আর মিম বাইরে আসে। আলিফ তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। দুই পরিবার যদিও একটু মিডল ক্লাস, তবুও তাদের বিয়েটা কিছুটা ধনী পরিবারের মতোই হচ্ছে। কারণ মিতুর বাবার ইচ্ছে ছিল তার মেয়ের বিয়ে অনেক বড় করে অনুষ্ঠান করে দিবে। আর সেই জন্য তাদের বিয়ে একটা হোটেলে হচ্ছে, যেমনটা সিনেমায় দেখা যায়। একদিক থেকে বেশ কয়েকটা গাড়ি নিয়ে বরের সাজে এগিয়ে আসছে আলিফ ও তার পরিবার, আর অন্যদিক থেকে কনের সাজে এগিয়ে আসছে মিতু ও তার পরিবার। দুই পরিবার এক জায়গায় হয়ে গেল। বর বরের জায়গায় বসলো, আর কনে কনের জায়গায় বসলো। এরপর সমস্ত মেহমান সেখানে এসে উপস্থিত হলো। বিয়ের কাজকর্ম আরম্ভ হয়ে গেল। দুজনের মুখেই হাসির রেখাটা দেখা যাচ্ছিল, আর দুই পরিবারের মধ্যেও হাসি খুশি লক্ষ্য করা যাচ্ছিল। এমন সময় আলিফের ভাই মাসুদ রানা সেখানে এসে উপস্থিত হলো। মাসুদ রানা সেখানে এসে পিস্তল বের করে আকাশের দিকে একটা গুলি করলো। হঠাৎ এরকম আওয়াজ শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে পিছনে তাকালো। আলিফ মাসুদের দিকে তাকাতেই দেখতে পেল মাসুদের পিছনে পুরো টিম সেখানে এসে গেছে। এমন মনে হচ্ছিল যেন মাসুদ কোনো অপরাধীকে গ্রেফতার করতে আসছে। এটা দেখে আলিফের ভাবি মিম জোরে জোরে হেঁটে মাসুদের কাছে আসলো। আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর এদেরকে নিয়ে এসে ভালোই করছো। চলো ভেতরে, তোমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, আর তুমি কোথায় দূরে দূরে থাকছো? মিমের কথার দিকে কোনো কান দিল না মাসুদ রানা। আলিফের দিকে এগিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, একটা ছেলের কয়টা বিয়ে করতে পারে? কি বললে? না, তুমি শুনতে পাওনি? আচ্ছা, আবার বলছি, একটা ছেলের কয়টা বিয়ে হতে পারে? কি বলছো এসব তুমি? মিস্টার আলিফ, আপনার কত নাম্বার বিয়ে এটা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি উল্টোপাল্টা বলছো? আমার মাথা একদম ঠিক আছে, দয়া করে আপনি চুপ করে থাকেন মিস। তুমি আমার ছোট বোনের মতো, তাই বলছি, তুমি যাকে বিয়ে করছো তার বিষয়ে কি কিছু জানো? আমি ওকে ভালোবাসি আর সেও আমায় ভালোবাসে, এই জন্যই আমরা বিয়ে করতেছি। কিন্তু আলিফ তো ভালোবেসে বিয়ে করছে না, সে তোমায় শুধু ব্যবহার করে আর তোমার জীবন নষ্ট করার জন্য বিয়ে করছে। আপনি এসব কি বলছেন? এভাবে সে অনেক আগে বিয়ে করেছে, না জানি তুমি কত নাম্বারে পড়বে। ভাইয়া, আপনি কিন্তু একটু বেশিই বলছেন। আমি জানি আপনি আলিফকে মেনে নিতে পারেন না, তাই বলে এইসব মিথ্যা কথা আমার কাছে বলতে আসবেন না। জানতাম তুমি বিশ্বাস করবে না। হাবিলদার, প্রমাণ হাজির করো। মাসুদের কথা শুনে হাবিলদার বাইরে গেল, আর একটু পর আসলো। তখন তার পিছন থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসলো। মিস্টার আলিফ, চিনতে পারছেন? সোনিয়া, তুমি? শাকিল, তুমি এখানে? আর বর সেজে বসে আছো কেন? আরে ম্যাডাম, এটা শাকিল নয়, এটা আলিফ, আর আজকে ওই মেয়েটার সাথে বিয়ে হচ্ছে। শাকিল, এই পুলিশ কি বলছে? তুমি আবার কাকে বিয়ে করছো? কিন্তু তুমি এখানে আসলে কিভাবে? তার আগে বলো এই মেয়েটাকে। মিতু, আমার কথাটা আগে শোনো। বলো মেয়েটাকে। ও কি বলবে? সোনিয়া বোন, তুমি বলো তো, এটা তোমার কে? এটা আমার স্বামী। কি? মিতু, তুমি বিশ্বাস করো আমি ওর স্বামী নই। কি বলছো তুমি এসব? আমাদের দুজনে বাচ্চা আছে।
সোনিয়া, তুমি একটু চুপ করো। কেন কেন ও চুপ করবে? এইসবের মধ্যে আলিফের বাবা এসে জোরে চিৎকার করে ওঠে, যার কারণে সবাই চুপ হয়ে যায় আর সোনিয়া অনেক ভয় পেয়ে যায়। সোনিয়া ভয় পেয়ে মাথায় হাত দেয়। তখন আলিফ উঠে এসে সোনিয়ার পাশে দাঁড়ায়। এটা মিতু দেখতে পেয়ে অনেক রেগে যায়। আর তখন আলিফের বাবা আলিফকে উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে তুই চিনিস? হ্যাঁ, চিনি। তুই কি ওর স্বামী? কথাটা শুনে আলিফ একবার মিতুর দিকে তাকায় আর একবার সোনিয়ার দিকে তাকায়। এরপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমি ওর স্বামী। বিশ্বাসঘাতক, বেইমান, ধোঁকাবাজ, তুই আমার সাথে বেইমানি করছিস। তুই আমার ভালোবাসা নিয়ে মিথ্যা নাটক করেছিস। কথাগুলো মিতু এক নিঃশ্বাসে বলে আর চোখ দিয়ে অঝরে অশ্রু বইতে থাকে। এটা দেখে আলিফ দুই চোখের পাতা বন্ধ করে ফেলে। তুই এটা কেন করলি? আমাদের সম্মান আর মৃত্যুর ভালোবাসা নিয়ে এত বড় নাটক কেন করলি? কেন আমাদের মান সম্মানটা নষ্ট করলি? জানি না। তোকে আজকে এই মুহূর্তে আমি ত্যায্যপুত্র করলাম। আমার দ্বিতীয় কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে। চলে যা এখান থেকে। ভাই, তুমি তো আমায় একটাবার বলতে পারতে, আমি তো তোমার কাছে বন্ধুর মতো ছিলাম। আরে আরে, সিনেমা এখনো শেষ হয় নাই। এর আরও একটা পরিচয় আছে, যেটা হলো এই দেশের এক বিখ্যাত ক্রিমিনাল কালু মাস্তানের ডান হাত, যার মানে হলো কালু সমস্ত বেআইনি কাজকর্ম এই শাকিল নামের আলিফ করে থাকে। কি বলছো তুমি? আমি যখন কালু মাস্তানের ইনকোয়ারি করেছিলাম তখন আমায় যেতে হয় কালু মাস্তানের এলাকায়, আর ওখানে গিয়ে আমি সোনিয়াকে পাই। সে আমাকে শাকিলের ব্যাপারে জিজ্ঞেস করছিল আর ফটো দেখতে চাইছিল। আলিফের ফটোই দেখায়। তারপর আমি মেয়েটাকে আমার থানায় পাঠিয়ে আমি কালু মাস্তানের তদন্ত করতে যাই আর জানতে পারি কালু মাস্তানের ডান হাত ছিল এই শাকিল, মানে আমাদের আজকের নতুন বর। ও আলিফ, তোমার ভাই চাচা বললো সেসব কি সত্যি? এমন সময় আলিফের গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো মিতু। আলিফ গালে হাত দিয়ে চোখ তুলে মিতুর দিকে তাকিয়ে দেখে চোখের পানিতে সব মেকআপ নষ্ট হয়ে গেছে আর চোখ দুটো লাল হয়ে গেছে। কেন এটা করলি আমার সাথে? কেন আমায় মিথ্যা স্বপ্ন দেখালি? কেন আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করলি? বল কেন? আলিফ চোখ বন্ধ করে মিতুর কথাগুলো শুনে যাচ্ছিল, কিন্তু কোনো কথা বলল না, কারণ তার বলার মতো কোনো কথা তার কাছে নেই। তোকে আমি ঘৃণা করি। তুই কোনো দিন আর আমার সামনে আসার চেষ্টাও করবি না। যদি এসেছিস তাহলে আমার মরা মুখ দেখবি। খবরদার, তোর এই পাপী মুখে আমার নাম উচ্চারণ করবি না। তুই একটা বেইমান, তুই একটা ক্রিমিনাল। মাসুদ ভাইয়া, আপনি আপনার ক্রিমিনালকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যান। কে তারপর মাসুদ রানা আলিফের হাতে হ্যান্ডকাপ পরায় আর টানতে টানতে সেখান থেকে নিয়ে থানায় নিয়ে গিয়ে জেলের ভিতরে ছেড়ে দেয়। আলিফ জেলখানার ঘরে এক কোণায় বসে পড়ে আর মাথাটা দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। তার কাছে মনে হচ্ছে এই জেলখানাই সব থেকে ভালো ঘর। কোনো কষ্ট, কোনো দুঃখ কিচ্ছু থাকে না। বিয়ে বাড়ি থেকে বরকে গ্রেফতার করে নিয়ে যেতে থেকে সবাই চুপ হয়ে যায় আর আলিফের বাবার নামে কথা বলতে শুরু করে। সবাই বলাবলি শুরু করে পুলিশ অফিসারের ভাই একজন ক্রিমিনাল আর নিজের ভাইকে ধরে জেলে ভরে দিল। সবার এমন বলাবলি দেখে আলিফের বাবার কথা হারিয়ে যায়, চুপচাপ বসে থাকে। মিতু তার হাত থেকে চুড়ি গহনা খুলে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। মিতুর পিছনে পিছনে আলিফের ভাবি মিম চলে যায় আর আলিফের বন্ধুরা আলিফকে বের করে আনার প্ল্যান করে। শহরের সব থেকে বড় উকিলের কাছে যায় আর সব বন্ধুদের কাছ থেকে টাকা তুলে উকিলকে দিয়ে আলিফকে বের করে আনার ব্যবস্থা করে। একদিন পর উকিল থানায় এসে কাগজপত্র দেখিয়ে আলিফকে বের করে নিয়ে আসে। আলিফ তার বন্ধুদের ধন্যবাদ জানায়। তোদের এই উপকার আমি কখনো ভুলবো না রে। আরে এসব বাদ দে, এখন কি করবি? করার মতো আর কি বাকি আছে বল? মামা, আমার খারাপ হতে পারি, কিন্তু আমাদের বিশ্বাস আছে তুই এতটা নিচে নামতে পারবি না। তোর সাথে আসলে হয়েছেটা কি বলতো? আর সোনিয়া কি? এসব শুনে আর কি করবি? সোনিয়া কোথায় আছে সেটা বল। মনে হয় তোদের বাসায়। আমায় ফোন দে। আলিফ তার বন্ধুদের কাছ থেকে একটা ফোন নিয়ে তার ভাবি মিমের কাছে ফোন দেয়। হ্যালো ভাবি। 1 মিনিট। একটা রুমে যাও। এবার বলো, তুমি কোথায় আছো? আমার কাছে সময় নেই। সোনিয়া কোথায়? তোমার রুমে শুয়ে আছে, ওর নাকি মাথা ব্যথা করছে। বলো কি? আচ্ছা, আমি আসছি। তারপর আলিফ ফোন কেটে দেয় আর নীলের বাইক নিয়ে আলিফ তার বাসায় চলে আসে আর কারোর সাথে কোনো কথা না বলে তার রুমে চলে যায়। এসে দেখে মিম সোনিয়ার পাশে বসে আছে। ভাবি। হ্যাঁ, এসে গেছো? সোনিয়া, চলো আমার বাসায় যাব। তুমি কোথায় গিয়েছিলে? আমার একটুও ভালো লাগছে না। আসলে আমি একটু কাজে গিয়েছিলাম। চলো আমরা বাসায় যাব। চলো। আলিফ দাঁড়াও। বলো। এসব কি? এসব বোঝানোর মতো সময় নেই।
শুধু এটুকু জেনে রাখো, কারো উপকার করতে গেলে অপরাধী হতেই হয়। আর হ্যাঁ, মিতুকে দেখে রেখো, ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আবার ফিরে আসবো। এ কথা বলে আলিফ সোনিয়ার হাত ধরে বাইরে চলে আসে। আসার সময় আলিফের মা তার দিকে তাকিয়েছিল, তবুও আলিফ কিছু বলেনি। সোনিয়াকে নিয়ে সোজা রাজশাহী চলে আসে, যেখানে আলিফ 6টা মাস কাটিয়েছিল। সোনিয়াকে নিয়ে একটা বাসায় প্রবেশ করে। আলিফ আর সোনিয়াকে দেখে সোনিয়ার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আলিফ সোনিয়াকে তার রুমে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসার সোনিয়াকে দেখে কয়েকটা ওষুধ লিখে দিল। আলিফ গিয়ে বাজার থেকে ওষুধগুলো কিনে এনে সোনিয়াকে খাইয়ে দেয়। আর এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। একদিন সকালে আলিফের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে নীল বলে, মামা তুই কোথায়? তোর বাইক আমার কাছেই আছে। বাইক এর কথা রাখ, মিতু বিয়ে করতেছে। বলিস কি? আর কাকে? পুলিশ অফিসার, তোর বড় ভাই বিয়েটা দিচ্ছে। আর শুনলাম মিতু নাকি রাজিও হয়েছে। এটা অসম্ভব। তোর প্রতি রাগ করেই এটা করতেছে। তুই আমার প্রতি ওর অনেক ঘৃণা, তাই আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। যাবার পর 10টা দিন কেটে গেল। এই 10 দিনে এমন কোনো দিন নেই যে দিনে মিতু কাঁদে নাই। পাগলের মতো ভালোবাসে তোকে, আর তুই তাকে ধোকা দিলি। কি কমতি ছিল ওর মাঝে? কি বলছিস এসব? তো কি বলবো, ও কাঁদলে আমার কি? তুই সত্যি মামা পাল্টে গেছিস। আর তা বিয়েটা কবে? মাত্র 10 দিন। হ্যাঁ এবারও নিশ্চয়ই অনেক বড় অনুষ্ঠান হবে। হ্যাঁ। ভালো তো। আচ্ছা, ভালো থাকিস ভাই। তারপর আলিফ ফোন কেটে দেয় আর নিজের কাজে মন দেয়। আরো 2টা দিন পার হয়ে যায়। এরপর আলিফ বাইকটা বের করে বাসার দিকে রওনা দেয়। রাস্তায় চলার সময় তার ভাবি মিমের কাছে ফোন দেয়। তুই একটা কাজ করতে হবে, তুমি মিঠুকে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসো। কেন? প্লিজ, যা বলেছি করো। আচ্ছা। তারপর আলিফ ফোন কেটে দেয় আর নিজের এলাকায় আসার পর আবার মিমের কাছে ফোন দিয়ে ঠিকানা জেনে নেয়। এবার তার বন্ধুদের ফোন দিয়ে আসতে বলে। নীল এসে তার বাইকটা নিয়ে যায় আর রাজকে বলে সে যেন একটা রিক্সা নিয়ে আসে। রাজ তার এক বন্ধু রিক্সা নিয়ে আসে আর আলিফ তার বন্ধুদের সাহায্যে মিতুকে কিডন্যাপ করে রাজের চাচার বাসায় নিয়ে যায়। রাজের চাচা পরিবার সহ বিদেশে থাকে, তাই বাসাটা ফাঁকা পড়ে থাকে। মিতুর জ্ঞান ফেরার পর নিজেকে এক নতুন জায়গায় আবিষ্কার করে। আশেপাশে তাকাতেই সামনে কাকে যেন দেখতে পায়। ভালো করে তাকিয়ে দেখে তো মিতুর চোখ বড় বড় হয়ে যায়। সামনে আলিফকে দেখে মিতুর রাগ আরো বেড়ে যায়। তুই আমায় কিডন্যাপ করেছিস? তোর এত বড় সাহস! তুই প্রমাণ করে দিলি তুই আসলে একটা ক্রিমিনাল, গুন্ডা। আমাকে ছেড়ে দে বলছি। জানো মিতু, ছোটবেলায় মা বলতো কারো উপকার করতে চাইলে কারো কাছে অপরাধী হতে হয়। তুই এইসব আমায় কেন বলছিস? আর আমায় এভাবে কেন বেঁধে রাখছিস? আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য বা খারাপ মতলবে এখানে আনি। কষ্ট কষ্ট পাবার মতো জায়গা আমার মনের মধ্যে কোথাও নেই। সমস্ত জায়গা তো সেই দিনই পূরণ করে দিয়েছিস। আমি জানি তোমার মতো পরিস্থিতিতে পড়লে আমিও এমনটাই করতাম বা বলতাম, কিন্তু বিশ্বাস করো সেই দিন আমার আর কোনো পথ ছিল না। তোর এসব ফালতু কথা শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই। আমি জানি তোমার বিয়ে হচ্ছে, এটা আমার কোনো আপত্তি নেই, কারণ আমি যা করেছি তার শাস্তি আমার পাওয়া উচিত। তবে মরার আগ পর্যন্ত আমার একটা ইচ্ছে, পুরো পৃথিবী আমাকে ভুল বুঝলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। এসব কথা তোর সোনিয়ার কাছে গিয়ে বল। শোনার জন্য সে আর নেই। কেন? সেও তোকে ছেড়ে চলে গেছে নাকি? হ্যাঁ, তবে আমাকে একা নয়, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মানে? সে মাত্র কয়েকদিনের অতিথি হিসেবে ছিল। তোর বাজে গল্প শোনার মতো আমার টাইম নেই। আমায় ছাড় বলছি। আমায় তুমি 5 মিনিট দাও, আমি সব বলে দিচ্ছি, তারপর আমি তোমায় ছেড়ে দেব। ওকে, তাড়াতাড়ি। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আর বাসা থেকে আমায় বের করে দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব, কিন্তু মনের মধ্যে অনেক রাগ জমেছিল, তাই বাসায় আর ফিরে আসবো না বলে ঠিক করি। কিন্তু কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তখন সেই রাতে হাঁটতে হাঁটতে আমি রেল স্টেশনে চলে যাই আর ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করব বলে শুয়ে পড়ি। ট্রেন আমার দিকে ধেয়ে আসছিল। তখন তোমার কথা আমার অনেক অনেক বেশি মনে পড়ছিল। ঠিক এমন সময় একটা মেয়ে এসে আমার হাত ধরে টেনে তুলে দূরে নিয়ে আসে আর আমায় থাপ্পড় দিয়ে বলে এই জীবনের দাম অনেক বেশি। তারপর সে আমায় নিয়ে ট্রেনে উঠে বসে আর তার সাথে পরিচয় হই। জানতে পারি তার নাম সোনিয়া, সে বিবাহিত, তার স্বামীর নাম শাকিল। আমি সোনিয়াকে আমারও সমস্ত কথা খুলে বলি। তখন সে আমায় নিয়ে রাজশাহী চলে যায়। সেখানে গিয়ে আমায় নতুন করে বাঁচতে শেখায়, আমায় একটা চাকরি ধরিয়ে দেয়।
তারপর? 4টা মাস কেটে যায়। সোনিয়া আর শাকিল আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুর চেয়ে সে আমায় ভাই হিসেবে মানত বেশি। আমি তাকে বন্ধু, আমি তাকে বোন মানতাম। তারপর একদিন আমি জানতে পারি সোনিয়ার ব্রেন টিউমার হয়েছে, আর আস্তে আস্তে সে তার সমস্ত অতীত ভুলে যাচ্ছে। এমনকি তার সময়ও শেষ হয়ে আসছিল। তবুও সোনিয়া অনেক হাসি খুশি থাকতো, সবার সাথে ভালো ব্যবহার করতো। তারপর কি হলো? তারপর আরো একটা মাস এভাবেই কেটে যায়। আমি সব সময় তার পাশে থাকতাম। তার মাথার ব্যথা শুরু হলে অনেক কান্নাকাটি করতো। আস্তে আস্তে প্রায় সবাইকে ভুলতে শুরু করে। শুধু আমি এবং তার স্বামী শাকিলকে মনে ছিল তার। একদিন সে আমায় বলে, যেদিন তার সমস্ত অতীত ভুলে যাবে সেদিন যেন আমি তাকে ছেড়ে না যাই, তার মৃত্যু পর্যন্ত যেন তার পাশে থাকি, আর আমি তার এই অসুখের কথা যেন কাউকে না বলি। তারপর? একদিন সে অনেক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পর ডাক্তার বলে তার সমস্ত অতীত তার ব্রেন থেকে মুছে গিয়েছে। এখন থেকে সে নতুন এক মানুষ, যার সময় মাত্র কয়েক মাস। এদিকে সোনিয়া হাসপাতালে থাকা অবস্থায় তার স্বামী শাকিল মারা যায়। অনেকক্ষণ পর সোনিয়ার জ্ঞান ফিরল। সে কাউকে চিনতে পারে না। আমি তার সামনে যাবার পর আমায় নাকি তার আপন মনে হয়, আর আমাকে তার স্বামী ভেবে নেয়। তাই তখন থেকে আমাকে তার স্বামী শাকিল হিসেবে মেনে নেয়। আমার হাত ধরে অনেক কান্নাকাটি করছিল, তার নাকি অনেক ভয় লাগছে। আচ্ছা মিতু, তুমি বলো, এমন একটা পরিস্থিতিতে তুমি কি পারতে তোমার প্রিয় বন্ধুকে ফেলে আসতে? না। আমিও পারিনি। তাই সোনিয়ার কথা আর অমত করিনি, কারণ আমি সোনিয়াকে কথা দিয়েছিলাম। তাই আমিও তার সাথেই শাকিল হয়ে থাকতে শুরু করি। সারাদিন একসাথে থাকতাম। রাতে আমি আর সোনিয়ার বাবা হাজারটা বাহানা করে আমি অন্য রুমে ঘুমাতাম। যেদিন কোনো কথাই শুনতো না সেদিন তার পাশে বসে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পরে ঘুমাতে যেতাম। কিন্তু এত কিছুর মধ্যেও তোমায় আবার খুব মনে পড়তো। আমি ভাবতাম হয়তো তুমি আমায় ভুলে গেছো। কিন্তু 1 মাস পর একদিন সেখানকার থানা থেকে জানতে পারি তুমি আর ভাবি এখনো আমায় খুঁজছো। তাই আমি আর দূরে থাকতে পারিনি। সোনিয়াকে তার বাবা মায়ের কাছে রেখে আমি তোমার সাথে দেখা করার জন্য বাসায় চলে আসি। কিন্তু এসে যে বিপদে পড়বো এটা জানতাম না। আসার পর থেকেই তুমি বিয়ে করে লেগে পড়ো। কিন্তু আমি সোনিয়াকে ওখানে রেখে বেশি দিন দূরে থাকতে পারতাম না, কারণ আমায় দেখতে না পেলে সে কারো কথা শোনে না। তাই আমি বিয়েতে না করে দিই। কিন্তু তুমি যে আমায় এমন এমন বিষয়ে সন্দেহ করা শুরু করলে, যার কারণে বিয়েতে রাজি না হয়ে পারলাম না। তুমি একবারও কেন আমায় এসব বলনি? বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সোনিয়াকে দেওয়া কথার জন্য বলতে পারি। আমার ভয় হতো তুমি যদি আমায় ভুল বোঝো, আর তাই বিয়ের আগের দিন তোমায় সবকিছু বলে দিব বলে তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু ওয়াদা ভঙ্গ করার সাহস পাইনি। এখন আমার কাছে সব থেকে বড় মানুষ ছিল সোনিয়া, কারণ সে আমার বিপদের সময় পাশে থেকেছে। না পেয়েছিলাম তোমায়, আর না পেয়েছিলাম পরিবারকে। তাই এসব কিছু হচ্ছে বন্ধুর মূল্য বেশি দিয়েছি। তুমি একদম ঠিক করেছো। সোনিয়া এখন কোথায়? সোনিয়ার দিন কালকে শেষ হয়ে গেছে। ও, এবার তুমি যেতে পারো। এখন আমি বললেও শান্তি পাবো। মিতু আলিফের চোখের দিকে তাকিয়ে দেখে পানি টলমল করতেছে। প্রিয় মানুষের চোখে পানি দেখে সমস্ত কথা বিশ্বাস করে নিল মিতু। কারণ আলিফকে মিতু জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, আর একটাবার সুযোগ দিতে চাই মিতু। আমি একটা কাজ করতে পারবো। কি কাজ? আমি বিয়েটা আটকাতে পারবো না, তবে বরকে আটকাতে পারবো। কেন? একজনের জন্য বরের জায়গাটা ফাঁকা করব। কার জন্য? প্লিজ আলিফ, আমায় ক্ষমা করে দাও, আর আবার আগের মতো করে ভালোবাসো। চেষ্টা করলে মন্দ হয় না। তারপর আবার মিতুর বিয়ের দিন চলে আসলো। কনের জায়গায় মিতু বসে আছে, আর বরের জায়গায় আলিফ। পূর্বের মতো এবারও একই জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আলিফের বাবা মা আসছে মিতুর বাবার দাওয়াত পেয়ে। আলিফের বাবা মা হয়ে নয়, এবং সোনিয়ার বাবা মাও আসছে। বিয়ের কাজ শুরু হয়ে গেল। এমন সময় পূর্বের মতো আবারও মাসুদ রানা তার দলবল নিয়ে হাজির হয়ে গেল। আলিফের দিকে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, একটা মানুষের পরিচয় হতে পারে। ভাইয়া কি বলছেন? আলিফ আবার কি করছে? তুমি ওকে আবার বিয়ে করতে বলছো। তুমি কি জানো ওর কয়টা পরিচয়? তুমি এত সহজে বিশ্বাস করে নিলে? ভালোবেসেছি, বিশ্বাস তো করতেই হবে, কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা মূল্যহীন। তুমি কি জানো ওর কয়টা পরিচয়? না, জানি না, তুমিই বলো। ও সাধারণ একটা বেকার আলিফ নয়। আলিফ কালু মাস্তানের ডান হাত,
এটাই তো, আমি এতেও রাজি। হচ্ছে একজন আর্মি অফিসার। এই কথা বলে মাসুদ সহ তার দলের সবাই আলিফকে স্যালিউট করলো। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। কি বলছো ভাইয়া? হ্যাঁ, কালু মাস্তানকে মারার জন্য সিক্রেট মিশনে কাজ করেছেন আলিফ। আগের বার আমি আলিফের নামে যতগুলো অপরাধের কথা বলেছিলাম সেগুলো কিছু আলিফ সিক্রেট মিশনের জন্য করেছে। মিথ্যা অপরাধে সবার সামনে অপরাধী করার জন্য আমি অনেক দুঃখিত। ছোট ভাই, আমাকে ক্ষমা করে দেন। আরে ভাইয়া কি বলছো এসব? দুই ভাইয়ের নাটক শেষ হলে এবার মিতুর বিয়েটা হয়ে যাক। ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। তারপর আলিফ আর মিতুর বিয়ে হয়ে গেল। আলিফের নামে মিথ্যা অপবাদ শেষ হয়ে গেল। আলিফের বাবা আলিফকে নিয়ে বাসায় গেল। এবার বাসরাতের পালা। বাসরাতে ঢুকতেই মিতু আলিফকে রিমান্ডে নিল। শাড়ির আঁচলটা কোমরে গুজে খাটের উপর বসে পায়ের উপর পা দিয়ে বড় বড় চোখ করে বিচারক হিসেবে বিচার করতে লাগলো। এমন রূপ দেখে আলিফ ভয়ে চুপসে গেছে। বাসরাতে বউয়ের সৌন্দর্য দেখা বাদ দিয়ে বউয়ের রাগ দেখতে হচ্ছে। কি ভাগ্য তার। বল, তোর আর কি কি পরিচয় আছে? আর কিচ্ছু নেই, তোমার কসম। আচ্ছা, তুই আর্মি হলি কবে? তোমায় বললাম না, সোনিয়া আমায় একটা চাকরি দিয়েছিল। আসলে সোনিয়া আমায় আর্মিতে জয়েন করিয়ে দিয়েছিল। আর্মি হওয়ার পর আমার প্রথম মিশন ছিল কালু মাস্তান। তুই নাকি সবাইকে কথা দিয়ে বেড়াচ্ছিস, তাহলে আমায় একটা কথা দে। কি কথা? তোমার জীবনে যাই হোক না কেন, আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না। ওকে মাই ডিয়ার নতুন বউ। এখন থেকে তুমিই শুধু আমার স্বামী। ওকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।